প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো চলে আসলাম আরেকটি লাইভ সেকশন নিয়ে আপনাদের মাঝে। আসলে বিকেলে লাইভ করার সময় একটু বেশি টায়ার্ড লাগতেছিল, যখন এই লাইভটা তখন ক্লোজ করতে হয়েছে। তো অনেক ভাই ব্রাদার ফোন করে দেশ এবং দেশের বাইরে থেকে, ইভেন আমার গ্রাম থেকে অনেক ফোন আসে আলহামদুলিল্লাহ। তো সকলকে অবশ্যই আমন্ত্রণ আমাদের অফিস ভিজিট করার জন্য, যে আমাদের যে কোনো সার্ভিসের ব্যাপারে ডিটেলস জানার জন্য। ঠিক আছে, আসলে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে হয়তো ডিটেলস জানানো যতটুকু সম্ভব হয় জানাই, বাট তাদের কোনো যদি নিজস্ব কোনো আপনার হচ্ছে যে রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে তারা অথবা কন্ডিশন থাকে, সেক্ষেত্রে তারা আমাদের অফিস ভিজিট করতে পারে। ঠিক আছে, তো তখন কথা বলেছিলাম হচ্ছে আপনার সম্ভবত সার্বিয়া এবং ক্রোয়েশিয়া নিয়ে। আর এখন চলে যাচ্ছি আরও দুইটি দেশ নিয়ে কথা বলবো, দুই তিনটি যে কয়টা আমার কাছে লিস্টে আছে দেখি। এক হচ্ছে হাঙ্গেরি, ওকে ফাইন। দুই হচ্ছে বুলগেরিয়া, আর হচ্ছে কসোভো। ঠিক আছে, হাঙ্গেরি, বুলগেরিয়া, কসোভো নিয়ে কথা বলবো। সবার আগে শুরু করি হাঙ্গেরি দিয়ে। হাঙ্গেরিতে আমাদের কাছে কী কী কাজের অফার রয়েছে সেই সম্পর্কে আমি বলবো, এবং যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে। আমার লাইভে যারা যুক্ত হবেন তাদেরকে আমি অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে রাখতেছি। বেসিক্যালি আমার লাইভে তেমন মানুষ থাকে না, বাট আমি বুঝতে পারি না যে কারা লাইভে আছে। যদি কেউ কমেন্টস করে সেক্ষেত্রে বুঝতে পারি। আর অবশ্যই যারা বুঝে না বুঝে ব্যাড কমেন্টস করবেন, দে উইল বি গেট আউট ফ্রম মাই ফেসবুক লাইভ। ওকে, এটা আমি কষ্ট করে বলে দিলাম, কারণ হচ্ছে যে আমার পছন্দ না কেউ যদি ব্যাড কমেন্টস করে। ঠিক আছে, বুলগেরিয়া নিয়ে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে প্রথমে বলে দিচ্ছি যে বুলগেরিয়াতে আসলে আমাদের কী কী কাজের কাজের অফার রয়েছে। যদি কেউ বুলগেরিয়াতে আবেদন করছেন, সেক্ষেত্রে বুলগেরিয়াতে আপনি যদি আবেদন করেন ওয়ার্ক পারমিটের জন্য, সেক্ষেত্রে স্টার্টিং লেভেলে আপনি কত টাকা স্যালারি পাবেন, আর বিস্তারিত যতটুকু প্রশ্ন আমার কাছে এই মুহূর্তে আছে সেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে বলি, বুলগেরিয়াতে বেশ কয়েকটি কাজের ক্যাটাগরি অফার আমাদের কাছে রয়েছে। এর মধ্যে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ঠিক আছে, হচ্ছে যে গার্মেন্টস। হ্যাঁ, বুলগেরিয়াতে গার্মেন্টসে কিন্তু চাহিদা রয়েছে, অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে কিন্তু গার্মেন্টসের চাহিদা নেই। সেক্ষেত্রে বুলগেরিয়াতে আপনারা আবেদন করতে পারেন, যারা বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরে জব করতেছেন তারা আবেদন করতে পারেন। এবং সাথে ওয়্যার হাউস। তাহলে কয়টা হলো? এক নম্বর হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার, বুলগেরিয়াতে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন। কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউস। ঠিক আছে, তো মোটামুটি চারটা হয়ে গেছে। এবার আসি বুলগেরিয়ার আসলে আত্মপাত্য বিষয় নিয়ে। বুলগেরিয়াতে আপনি যদি স্টার্টিং লেভেলে বেতন জানতে চান, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 900 থেকে 1000 ইউরোর মধ্যে, যা বর্তমানে বাংলাদেশি টাকায় 1 লক্ষ থেকে 1,20,30 হাজার টাকার মতো। ঠিক আছে, যারা ইউরো রেট জানেন তারা তো অবশ্যই বুঝে ফেলবেন, আর যারা না জানেন তারা অবশ্যই গুগল চেক করে দেখতে পারেন যে আসলে 1000 ইউরোতে 900 বা 1000 ইউরোতে বাংলাদেশি টাকা কত টাকা আসে। সেক্ষেত্রে ডিউটি হবে আপনার 8 থেকে 10 ঘন্টা। সেটা আপনার কর্মস্থল অনুযায়ী থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের ব্যবস্থা করে নিতে হবে। ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। ঠিক আছে, সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন কথা হচ্ছে যে আমি সবসময় বলি যে আপনি অবশ্যই হাতে সময় রাখবেন ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য। ঠিক আছে, সেটা হতে পারে বুলগেরিয়া, সেটা হতে পারে ক্রোয়েশিয়া অথবা হাঙ্গেরি অথবা ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলো একটু তাড়াতাড়ি হয়। কিছু কিছু এই লেট হওয়ার কারণ হচ্ছে যে এম্বাসি তাদের সিস্টেম, এবং প্রাথমিক পর্যায়ে লেটটা হয় সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট আসতে যতটুকু সময় লাগে। ঠিক আছে, সেজন্য অবশ্যই আপনাকে সময় ধরে রাখতে হবে। যাদের ধৈর্য আছে তারা অবশ্যই ইউরোপের জন্য লাইন দিতে পারে। যাদের ধৈর্য নেই তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তারপরে বুলগেরিয়া সম্পর্কে আমি একটু তথ্য আপনাদেরকে দেব। ঠিক আছে, তার আগে বুলগেরিয়ার পরে হচ্ছে আপনার হাঙ্গেরি। এই হাঙ্গেরির কাজ সম্পর্কে বলি। ঠিক আছে, বুলগেরিয়াটাই শেষ করি, এটাতে একটা শুরু করেছি। বুলগেরিয়ার লিস্ট। হ্যাঁ, প্রথমে বলে দিচ্ছি, যদি আপনি বুলগেরিয়াতে বাংলাদেশ থেকে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগতে পারে। বুলগেরিয়ার জন্য আপনার লাগবে পাসপোর্ট, ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে, সেটা হচ্ছে আপনার এম্বাসি মাপ অনুযায়ী। আপনি যখন আবেদন করবেন তখন আমরা বলে দেবো আপনি কী সাইজের ছবি দিবেন। সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, সম্ভবত পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার লাগবে হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসার পরে ফাইল সাবমিট করার পূর্বে। ঠিক আছে, এবং
দ্বিতীয়ত হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট যদি থাকে, যদি আপনার লেখাপড়া জানা থাকে, দেখা গেছে আই পাস, বিএ পাস, এমএ পাস যাই হোক না কেন, মেট্রিক পাস যাই হোক না কেন, আপনার যদি একাডেমিক সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের কালার কপি আপনি অ্যাটাচ করে দিতে পারেন। তার সাথে যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সেই এক্সপিরিয়েন্সগুলো সার্টিফিকেট থাকলে সেটা আপনি প্রোভাইড করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসার জন্য সহজ হবে। এবং যারা স্কিল ওয়ার্কার আছেন, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, তারপর হচ্ছে আপনার ওয়েল্ডার, আরও যারা যে সমস্ত বা গার্মেন্ট সেকশনে যারা কাজ করতেছেন, যেই কাজে আছেন সেই সমস্ত কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যানেজ করে অবশ্যই আপনি সাবমিট করবেন আপনার আদার ডকুমেন্টসের সাথে, ঠিক আছে। আর বুলগেরিয়াতে আপনি অনেক ধরনের কাজের জন্য আবেদন করতে পারবেন। এই মুহূর্তে যে সমস্ত কাজের রয়েছে সেগুলো ব্যাপারে আমি আপনাদেরকে বললাম। আর এখানে অ্যাকচুয়ালি ইউরোপে যেতে হলে আপনাকে অবশ্যই নিজেকে থিঙ্কিং করতে হবে যে কাজের দিকে তাকালে চলবে না। আপনি অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি সেখানে এন্ট্রি পারমিট নিয়ে নেন। তারপর হচ্ছে ভিসা নিয়ে চলে যাওয়ার পরে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনি কোন সেক্টরে আপনি কাজ করতে পারবেন, কোন সেক্টরটা আপনার জন্য বেটার হবে এবং কোন সেক্টর আপনি দেখা গেছে যে অল্পতেই ভালো ইনকাম করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আমাদের ফোকাস থাকে কিন্তু যেহেতু বুলগেরিয়া একটি সেনজেনভুক্ত দেশ, সো বুলগেরিয়া থেকে আপনি চাইলে পরবর্তীতে ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে মুভ হয়ে কাজ করতে পারবেন বা সেখানে সেটেল হওয়ার জন্য চেষ্টা করতে পারবেন, সমস্যা নেই। যেমন ফ্রান্স, জার্মান, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, এরকম যে সমস্ত কান্ট্রি, সুইডেন, যে সমস্ত কান্ট্রি রয়েছে সেই সমস্ত কান্ট্রিতে গেলে আপনি কিন্তু পরবর্তীতে সেখান থেকে শিফট হতে পারবেন। তো বুলগেরিয়াতে বেসিক স্যালারি তো আপনি বলে দিলাম যে স্টার্টিং লেভেল আমাদের এখানে স্যালারি 900 থেকে 1000 ইউরো আপনি পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার নন স্কিল ওয়ার্কার, যারা কোনো ধরনের কাজ জানেন না। আর যারা কাজ জানে, যাদের কাজের এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে তারা অবশ্যই পরবর্তীতে ভালো স্যালারি পাবেন, ঠিক আছে। স্কিল ওয়ার্কারদের স্যালারি দেখা গেছে যে 1000 থেকে আপনার 1500 ইউরো হয়ে থাকে। এক্ষেত্রে বলবো যারা প্রবাসী ভাইরা আছেন, যারা প্রবাস থেকে এসেছেন অথবা প্রবাসীতে আছেন বা প্রবাস থেকে লাইন দিতে চাচ্ছেন, তারা ওখানে যোগাযোগ করতে পারেন। আর তাদের দেখা গেছে বাইরের লাইসেন্স আছে, কোনো কাজের লাইসেন্স আছে অথবা আদার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, সেগুলো অবশ্যই সাবমিট করবেন আমাদের আদার ফাইলের সাথে। তাহলে আপনার জন্য ভিসা পেতে অনেক সহজ হবে। আর সেক্ষেত্রে আপনার বুলগেরিয়াতে আপনার থাকা এবং খাওয়ার খরচটা কেমন হবে এবং কোম্পানি কী প্রোভাইড করবে সেটা বলে দিচ্ছি। বুলগেরিয়াতে থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে, ম্যাক্সিমাম কোম্পানিগুলো প্রোভাইড করবে। আর যদি কোনো কারণে কোম্পানি প্রোভাইড না করে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে খাবার খরচা দিতে পারে। থাকা তো অবশ্যই প্রোভাইড করবে এবং অবশ্যই ফ্ল্যাট বাসা দেয়। তারা কিন্তু ভালো ভালো মানের বাসা দেয়, এই মধ্যপ্রাচ্য দেশগুলোর মতো লেবার ক্যাম্পে রাখে না। তারা মানুষকে অবশ্যই মূল্যায়ন করে, ঠিক আছে। কিছু কিছু কোম্পানি টাকা দিবে এবং খাওয়ার খরচের জন্য আপনাকে টাকা দেবে, সেটা আমি বলে দিলাম। বুলগেরিয়াতে জিনিসপত্রের দাম কেমন? বুলগেরিয়াতে জিনিসপত্রের দাম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম, তো খুব একটা কষ্ট হবে না প্রাথমিক পর্যায়ে। বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট আসার জন্য এম্বাসি ফেস করা লাগবে কিনা, এটা হ্যাঁ, বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিটে আসার কী বলে যে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার অবশ্যই এম্বাসি ফেস করা লাগবে, ঠিক আছে। তো হচ্ছে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট আসতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, বা থেকে কম বেশিও লাগতে পারে। বেশিই লাগবে, আপনি অবশ্যই বেশি ধরে রাখবেন, 3 থেকে 6 মাস আপনি ধরে রাখবেন বেসিক্যালি আপনার ওয়ার্ক পারমিটের জন্য। এবং ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পর্যন্ত আপনি আরও 6 মাস অ্যাড করতে পারেন, ঠিক আছে। সো অবশ্যই যারা লাইন দেন মোটামুটি 6 থেকে 8 মাস বা 10 মাস আপনি ধরে রাখবেন। এবং অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ 1.5 থেকে 2 বছরের উপরে ধরে রাখতে হবে, ঠিক আছে। অবশ্যই মিনিমাম 1.5 বছর, 1.5 বছরের নিচে আপনার যদি পাসপোর্টের মেয়াদ থাকে, সেই পাসপোর্ট দিয়ে আবেদন করবেন না। আপনি অবশ্যই পাসপোর্টটিকে আপডেট করে তারপরে আপনি সেই নতুন পাসপোর্ট দিয়ে আবেদন করবেন, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার হলো। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা? হ্যাঁ, বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং সেটিকে বুলগেরিয়া এম্বাসি থেকে অবশ্যই অ্যাটাস্টেড করাতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা, যে এটা বলে দিবে আপনি যখন আমাদের এখানে আপনি করেন অথবা যে কোনো অন্যান্য এজেন্সিতে করেন, যেটা এজেন্সি আপনাকে বলে দেবে যে কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে লাগবে। এম্বাসি ফেস করার জন্য এম্বাসি ফেস করার পরে কতদিনের মধ্যে ভিসা চলে আসতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই মনোযোগ সহ শুনবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কথা বলছি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। বুলগেরিয়া হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটি কান্ট্রি এবং আমাদের স্বপ্ন যেহেতু ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যাওয়ার। দেখেন, আমার কাছে আমি হয়তো বুঝতে পারি যে অনেকে আমার লাইভ দেখে অনেকে দেখা গেছে যে হাসি ঠাট্টা করেন, মজা করেন, বা অনেকে আসলে বাহাবাও দেন। সো আসলে ব্যাপারগুলো আমার কাছে আসলে আনইজি লাগে না, কারণ কেননা যখন আমরা কন্টেন্ট তৈরি করি, ঠিক আছে, তখন এটা আমরা জানি এটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকবে। কেউ থাকবে ভালো বলার জন্য, কেউ থাকবে নেগেটিভ মন্তব্য করার জন্য, ঠিক আছে। সো তাদেরকে আসলে অ্যাভয়েড করাটাই আমার কাজ, বা যারা কন্টেন্ট তৈরি করে তারা তাদেরকে এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করেই থাকে।
সো আপনারা দোয়া করবেন যেন ভালো ভালো কিছু কাজ আপনাদের মাঝে উপহার দিতে পারি। এবং যেহেতু চেষ্টা করতেছি, আমি শুধুমাত্র যে ওই এজেন্সির সার্ভিস দিতেছি তা সেটা কিন্তু নয়। তাহলে কিন্তু আমার কোম্পানির যে সমস্ত মার্কেটিং পোস্টগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমি পোস্ট করতে পারতাম আমার ফেসবুক আইডিতে বা আমার ইউটিউব চ্যানেলে। আমি কিন্তু ম্যানুয়ালি ইনফরমেশন কালেক্ট করে হাতে লিখে এবং সেগুলো আপনাদেরকে রাইট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। কারণ ইনফরমেশনগুলো আমি যে দেশের জন্য কথা বলি সে দেশের ইনফরমেশনগুলো আমি সে দেশ থেকেই কালেক্ট করি। ঠিক আছে? সো 100% জেনুইন ইনফরমেশন আমি কালেক্ট করি এবং যারা ওই দেশে বর্তমানে অবস্থানরত আছেন, যারা বাংলাদেশ থেকে সেখানে গিয়েছেন, কীভাবে গিয়েছেন, তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে তারপরে আমি আপনাদেরকে সাথে শেয়ার করি। ঠিক আছে? সো এই ইনফরমেশনগুলো অবশ্যই এখানে কোনো একটা ইনফরমেশন ফেক হতে পারে না। ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটি ভাইয়ের, কোনো একটি বোনের কিন্তু ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আমাদের কোম্পানি নেক্সট ইন্টারন্যাশনালের মাধ্যমে। তো তারপরে পরবর্তী প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে আচ্ছা, যে প্রশ্নটা করেছিলাম যে এম্বাসি ফেস করার পরে কতদিন পর আপনার ভিসা ডেলিভারি হতে পারে বা এম্বাসি আপনাকে ভিসা দিতে পারে। এম্বাসি ফেস করার দেখা গেছে 20 থেকে 25 দিনের মধ্যে আপনার ভিসা চলে আসতে পারে। সেটা অবশ্যই ডিপেন্ড করতেছে এম্বাসির উপরে, তার আগেও দিতে পারে, 15 দিনও দিতে পারে বা 1 মাসও দিতে পারে। তবে অবশ্যই আপনি মোটামুটি 20-25 দিন ধরে রাখবেন যে আপনার এম্বাসি ইন্টারভিউ শেষ হওয়ার পরে দেখা গেছে যে 20 থেকে 25 দিনের মধ্যে অবশ্যই ডেলিভারি আপনি নিতে পারবেন। এবং বুলগেরিয়ার আরও কিছু প্রশ্ন আমি বলতেছি যে বুলগেরিয়াতে ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করে। ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে একটু ভয়ের ভিতরে থাকেন যে আসলে এম্বাসিতে কী কী ধরনের প্রশ্ন করা হয়। আমার ওয়ার্ক পারমিট চলে আসছে, সব ফাইল আমার রেডি। এখন আমি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে আমি দাঁড়াবো। সেক্ষেত্রে আমাকে কী কী ধরনের প্রশ্ন করতে পারে, তারা কি বুলগেরিয়ান ভাষায় জিজ্ঞেস করবে নাকি ইংরেজিতে জিজ্ঞেস করবে নাকি বাংলার কোনো ট্রান্সলেটর থাকবে। মনের ভিত্তিতে কিন্তু অনেক প্রশ্ন থেকে থাকে। তো আমি কিছুটা ক্লিয়ার করে দিই, আমার যতটুকু আইডিয়া আছে আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিই। বুলগেরিয়াতে ইন্টারভিউতে আপনাকে বেসিক্যালি নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার, আপনার কোম্পানির নাম, যে কোম্পানিতে আপনি আবেদন করেছেন, তারপর আপনার স্যালারি কত হতে পারে এবং আপনার জবটা কী হবে, কী জবে আপনি যাচ্ছেন, ঠিক আছে, বুলগেরিয়াতে কেন যাবেন, এই ধরনের প্রশ্ন করবে। আর এই যে ম্যাক্সিমাম অ্যান্সারই কিন্তু ঠিক আছে আপনার যে ওয়ার্ক পারমিট থাকবে সেটার মধ্যে মেনশন করা থাকবে। বেসিক্যালি আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্টেই থাকবে, নাম ঠিকানা তো অবশ্যই নিজেই জানেন। স্যালারি কত সেটা আমরাই বলে দেবো আপনাকে। এবং আপনার সেখানে জবটা কী হবে, সেখানে আপনার স্যালারিটা কী হবে, আপনার কোম্পানির নাম কী, সেগুলো কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের ভিতরে সব কিছু দেওয়া থাকবে, লেখা থাকবে। সো আপনি অবশ্যই ইন্টারভিউতে যাওয়ার আগে আপনি অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে নিতে পারবেন, সমস্যা নেই। এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর বুলগেরিয়া এম্বাসিতে বুলগেরিয়ান ভাষায় আপনাকে প্রশ্ন করা হবে না। বুলগেরিয়ান এম্বাসিতে আপনাকে ইংরেজি ভাষায় প্রশ্ন করা হবে। অনেক সহজ ইন্টারভিউ হবে এবং আপনি হালকা পাতলা ইংরেজি জানলে কিন্তু বুলগেরিয়ান এম্বাসিতে আপনি পাস করে যেতে পারবেন এবং আপনি ভিসা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? বুলগেরিয়ার ভিসা রেশিও খুবই ভালো। আপনারা চাইলে বুলগেরিয়াতে আবেদন করতে পারেন। আপনার কান্ট্রি, আপনার ডেস্টিনেশন হতে পারে যে ভাই আমি ইতালি যাবো। আমার ইতালিতে আমার লোক আছে। আমাকে ইতালির ভিসা দেন। দেখেন ইতালির ভিসা বর্তমানে অনেক কঠিন। আর ইতালির ভিসার জন্য খরচটাও ডাবল। শুধুমাত্র কঠিন না, খরচটাও ডাবল। আর ইতালির ভিসা অনেকে হয়তো জানেন না। অনেকে দেখা গেছে ইতালির নুলস্তা, যেটাকে ওয়ার্ক পারমিট বলা হয়। ওয়ার্ক পারমিটের ইতালিয়ান ভাষায় নুলস্তা বলা হয়। তো ইতালির জন্য যারাই আবেদন করেছেন বা করবেন, আমি যতটুকু জানি একটা কঠিন ইনফরমেশন যেটা অনেকেই জানে না, যারা লাইন দিয়েছেন তারাও জানে না। ইতালিতে কিন্তু বছরে মাত্র একবার ওয়ার্ক পারমিট ইস্যু করে তারা এবং বছরে একবারই তারা ভিসা দেয়। ঠিক আছে? একটা দেশের জন্য তারা একবারই ভিসা দেয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ভিসা দেয় এবং সারা বছর তারা নাকে তেল দিয়ে ঘুমায়। সো এইজন্য কিন্তু এই যে যারা ইতালির লাইন দিয়েছে তারা কিন্তু দেখা গেছে কেউ ১.৫ থেকে ২ বছর আগে কেউ ভিসা পায়নি। ইতালির সময়টা অনেক, অনেক বেশি লাগতেছে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি বুলগেরিয়াতে গেলে সেখান থেকেও পরবর্তীতে ইতালি অথবা সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, পোল্যান্ড সবগুলোতেই যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আগে একটা ভিসা নিয়ে ইউরোপের কান্ট্রিগুলোতে যান। আমি বলি সেটা, ঠিক আছে? আমাদের মাধ্যমে আপনি এপ্লাই করতে পারেন। আপনার পছন্দের অন্য কোনো কোম্পানি থেকে দেখেন, আমি যে লাইভে আসি কথা বলি, আমি কিন্তু সবাইকে এটা বলব না যে আপনারা আমার এখানে আসেন। আপনার পছন্দের অন্য কোনো জায়গায় থাকলে আপনি সেখানে যান, সমস্যা নেই। কিন্তু আমার যে ইনফরমেশনগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য, সেটা কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা যে দেশের জন্য আবেদন করতেছেন। আমার এখানে অনেকগুলো কান্ট্রির লিস্ট রয়েছে। আমি ওয়ান বাই ওয়ান চেষ্টা করতেছি। একদিনে আসলে সবকিছু তো ইনফরমেশন কালেক্ট করা সম্ভব না। আপাতত আমার কাছে যে কান্ট্রিগুলোর সার্ভিস রয়েছে সেগুলো নিয়ে আমি একটু বেশি কথা বলি এবং পরবর্তী সময়ে আমি আদার্স কান্ট্রিগুলো নিয়েও কথা বলব। দেখা গেছে যে আমি শুধুমাত্র যে লাইভে আসি সেটা কিন্তু না। আমাকে অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয়। ফেসবুক পোস্ট করতে হয়, মার্কেটিং করতে হয়। সেটা আমি সারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি আপনাদের দোয়াতে।
তো আপনাদের যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে বুলগেরিয়া অথবা ইউরোপের যে কোনো কান্ট্রি সম্পর্কে আপনারা আমাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ঠিক আছে? আর এই যে ইন্টারভিউ কথা বললাম যে কিছু কিছু কান্ট্রি ইন্টারভিউ কিন্তু অনেক কঠিন হয়, যেমন রোমানিয়া এম্বাসি কিন্তু যদি আপনি ইন্টারভিউ ফেস করেন অবশ্যই আপনাকে মাস্ট বি ইংরেজি জানতে হবে। যদি আপনি কিছুই না জানেন, একদমই কোনো ইংলিশই না জানেন, একবারে আপনার ইংলিশ স্কিল জিরো, তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে রোমানিয়ান এম্বাসি ফেস করার জন্য। সো যারা লেখাপড়া না জানেন তারা রোমানিয়াতে লাইন দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন। হতে পারে আপনি দেখা গেছে যে আম, বাইরের দেশে ছিলেন, অনেক বছর কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, বাট আপনার ইংলিশ জানা নেই, তাহলেও কিন্তু চলবে না। বাট আপনি লেখাপড়া জানা নেই সমস্যা নেই, বাট আপনি ইংলিশ স্পিকিং করতে পারেন। দেখা গেছে যারা দুবাই প্রবাসী, ম্যাক্সিমাম দুবাই প্রবাসী লোক কিন্তু মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারে, তারা মোটামুটি ফ্লুয়েন্ট ইংরেজি কথা বলতে পারে। সেই ইংরেজি দিয়ে কিন্তু তারা এম্বাসি ফেস করতে পারবে, সমস্যা নেই। তো মিনিমাম ইংরেজি জানতে হবে। আর রোমানিয়ার জন্য তো অবশ্যই আপনার হার্ডলি ইংরেজি জানতে হবে, ঠিক আছে? তাহলে বুলগেরিয়ার পরবর্তী প্রশ্ন আছে, বুলগেরিয়াতে কতদিন পরে আপনি টিআরসি কার্ড পেতে পারেন এবং পিআর পেতে পারেন? দুইটা প্রশ্ন আমি একসাথেই করতেছি। প্রথম হচ্ছে টিআরসি কার্ড হচ্ছে যে আপনার টেম্পোরারি রেসিডেন্সি কার্ড, সেটা আপনার অবশ্যই আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে 1 থেকে 2 মাসের মধ্যে সেটা কোম্পানি আপনাকে অ্যারেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ, যদি আপনি ভালোভাবে কাজকর্ম করেন, ডিউটিতে কোনো সমস্যা না হয়। এবং পিআর পাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই 5 বছর পর আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। আর পিআরের জন্য আবেদন করতে অবশ্যই আপনার যে টিআরসি কার্ডটি আছে 5 বার রিনিউ করতে হবে বছরে বছরে। সেটা আপনি কোম্পানি চেঞ্জ করে করতে পারেন, একই কোম্পানি থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং পিআর যেটা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, সেটা পেলে তো আপনি ইউরোপটাই আপনি হাতে পেয়ে গেলেন। আপনার এই কার্ড থাকা মানে আপনি দেখা গেছে যে আপনার যেহেতু পার্মানেন্ট রেসিডেন্সি আছে, আপনি ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে গিয়েও আপনি সেখানে কাজ করতে পারবেন এবং সেখানে গিয়ে অন্য কোনো কান্ট্রিতে সেটেল হওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? সেটা কিন্তু যারা ইউরোপে আছেন তারা কিন্তু আমাদের থেকে অনেক ভালো জানেন, তারা তাদের কাছ থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন। এবং বুলগেরিয়াতে যদি আপনি পাসপোর্ট নিতে চান, যে বুলগেরিয়ান পাসপোর্টের জন্য আপনি আবেদন করছেন, হ্যাঁ বুলগেরিয়াতেই আমি পেয়ার পেয়েছি, আমি বুলগেরিয়াতেই সিটিজেন নেব, আমি বুলগেরিয়াতেই পাসপোর্ট নিয়ে থাকবো, তাহলে আপনি বুলগেরিয়াতে আপনাকে অবশ্যই মিনিমাম 8 বছর থাকতে হবে। 8 বছর পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? অনেক ইউরোপের অনেক কান্ট্রি আছে যেখানে 10 বছর লাগে বা এর থেকে বেশি সময় লাগে, বুলগেরিয়াতে সেক্ষেত্রে একটু কম আছে। সো আপনি 8 বছর পরে কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বুলগেরিয়াতে কিছু কিছু মানুষ কিন্তু দেখা গেছে যে একটু সমস্যায় পড়ে যায়, অনেকে দেখা গেছে যে এজেন্সি আপনাকে এখানে বুলগেরিয়ার ভিসার জন্য 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে যে টাইপ সি ক্যাটাগরি এবং টাইপ ডি ক্যাটাগরি। যেটা টাইপ সি ক্যাটাগরি সেটা হচ্ছে সিজনাল ভিসা, আপনারা কখনোই সিজনাল ভিসা আবেদন করবেন না। সিজনাল ভিসা অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য তারা বিভিন্ন এগ্রিকালচার ফার্মের জন্য অথবা আদার্স কোনো ফার্মের জন্য তারা লোক নিয়ে হায়ার করে থাকে। এবং টাইপ সি ক্যাটাগরিতে যে সিজনাল ওয়ার্ক পারমিট আছে সেটা শুধুমাত্র 8 মাস বা 9 মাস জন্য হয়ে থাকে। এবং এই ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে ভিসা হতে পেয়ে যাবেন, বাট ভিসা পাওয়ার পরে কিন্তু আপনি সেখানে গিয়ে আপনি টিআরসি কার্ড পাবেন না, কোম্পানি আপনাকে টিআরসি কার্ড দেবে না। সেক্ষেত্রে আপনার জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো আপনার দরকার হচ্ছে টাইপ ডি ক্যাটাগরি। টাইপ ডি ক্যাটাগরি হচ্ছে লং টার্ম ভিসা। টাইপ ডি ক্যাটাগরি লং টার্ম ভিসা, যেটা আপনার 1 বছরের মেয়াদ থাকবে অথবা 2 বছরের মেয়াদ থাকবে, কম বেশি থাকবে। তো আপনি অবশ্যই আপনার যখন যেই ওয়ার্ক পারমিটটি আসবে সেটা অবশ্যই চেক করে নেবেন সেই আপনার ওয়ার্ক পারমিটটি আসলে ওয়ার্ক পারমিটটি টাইপ সি ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করা হয়েছে নাকি টাইপ ডি ক্যাটাগরির জন্য। অবশ্যই মাথা রাখবেন, বুলগেরিয়াতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে টাইপ ডি ক্যাটাগরির লং টার্ম ভিসা আবেদন করতে হবে, ঠিক আছে? এটা অনেক এজেন্সি কী করে, এখান থেকে টাইপ সি ক্যাটাগরি দিয়ে দেয়, ওখানে গিয়ে মানুষ কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে যায়। হ্যাঁ, আপনি হয়তো সেখান থেকে পালিয়ে অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবেন, এই অপশন আপনার কাছে আছে, কিন্তু একটা শুধু হেনস্থা আছে না, অনেকেই চিন্তা করে যে না আমি এখানে যাবো, এখান থেকে আমি বাংলাদেশ থেকে 10-15 লাখ টাকা খরচ করে আমি বুলগেরিয়াতে আসছি, তা আমি এখানেই সেট হবো। আমার যে পর্যন্ত অনেক টাকা অনেক মানুষ ঋণ করে যায়, আমি এখান থেকে মান্থলি ঋণ পরিশোধ করবো, তারপরে আমার যখন সিটিজেনশিপ পেয়ে যাবো তখন আমি চিন্তা করবো অন্য কোনো দেশে যাই আমি সেট হবো কিনা, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে বুলগেরিয়াতে কোনো কোম্পানি আপনাকে ফেরত পাঠাবে না। এটা একটা বড় ঘোষণা, বুলগেরিয়া থেকে কোনো কোম্পানি আপনাকে ফেরত পাঠাবে না, তাদের এই রাইটস নাই। তারা হয়তো আপনাকে নিতে পারবে, বাট ফেরত পাঠানোর রাইটস তাদের নাই। বুলগেরিয়াতে কত ঘন্টা ডিউটি করতে হয়? বুলগেরিয়াতে 8 ঘন্টা ডিউটি করতে হয় এবং সাপ্তাহিক দেখা গেছে 2 ঘন্টা 2 দিন ছুটি থাকে। আর কোনো কোম্পানি আপনাকে যদি ওভারটাইম করায় তাহলে সেজন্য আপনি এক্সট্রা মানিও পাবেন। চলে গেল বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের ব্যাপারে। আরও যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনারা আমাকে নক দিতে পারেন, ঠিক আছে? এখন আসি হাঙ্গেরি নিয়ে কথা বলার জন্য। আসলে প্রথমে তো বুলগেরিয়া নিয়ে কথা বললাম না, প্রথমে বুলগেরিয়া নিয়ে কথা বললাম, তারপর চলে আসি হাঙ্গেরির ওয়ার্ক পারমিটে যারা হাঙ্গেরিতে দিতে যাচ্ছেন। হাঙ্গেরি নিয়ে কথা বলেছি? বলিনি না? আচ্ছা, হাঙ্গেরিতে বেশ কয়েকটি কাজের ক্যাটাগরির অফার বর্তমানে আমাদের কাছে রয়েছে। এটা হচ্ছে ফুড ডেলিভারি ম্যান, তারপর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, ঠিক আছে, কনস্ট্রাকশন,
কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ওয়ার্কার, ফুড ডেলিভারি ম্যান, ঠিক আছে, জেনারেল ওয়ার্কার, আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারেন, সমস্যা নেই। যে কেউ আবেদন করতে পারেন, শিক্ষিত লোক তারাও আবেদন করতে পারবেন, যাদের লেখাপড়া কম তারাও আবেদন করতে পারবেন, যারা প্রবাসী ছিলেন তারাও আবেদন করতে পারবেন, যারা প্রবাসী আছেন তারাও আবেদন করতে পারবেন, যারা প্রবাস থেকে চলে এসেছেন তারাও আবেদন করতে পারবেন, যে কোনো লোক আবেদন করতে পারবেন। বয়সের তেমন কোনো সময়সীমা নেই, বয়স যারা 18 বছর বয়স তারাও আবেদন করতে পারবে ইউরোপ ভিসার জন্য। তবে হ্যাঁ, যাদের বয়স একবারেই কম, 21 বছরের থেকে কম, তারা কিন্তু ওই সেনজেন কান্ট্রিগুলোতে আবেদন করতে গেলে তাদের একটু অবশ্যই ভেবেচিন্তে আবেদন করতে হবে। বাট 21 বছরের বয়সে যারা বেশি আছে তারা সেনজেন কান্ট্রিগুলোতে আবেদন করতে হবে। আর 21 বছরের বয়সে যারা কম তারা নন সেনজেন কান্ট্রি যেমন সার্বিয়া, মলদোভা, কোসোভো এই সমস্ত কান্ট্রিগুলোতে আবেদন করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে তাদের জন্য সহজ হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা বলবো হাঙ্গেরি ওয়ার্ক পারমিট নিয়ে। যারা হাঙ্গেরিতে আবেদন করতে যাচ্ছেন, আমার ইতিপূর্বে লাইভে কিন্তু 2টি কান্ট্রি নিয়ে কথা বলা ছিল, এখন আমি আশা করছি 3টি কান্ট্রি নিয়ে কথা বলবো। বুলগেরিয়া নিয়ে কথা বলা হয়ে গেছে, এখন হাঙ্গেরি নিয়ে কথা বলবো। হাঙ্গেরিতে বেসিক্যালি কী কী ডকুমেন্টস লাগবে, ম্যাক্সিমাম ইউরোপের কান্ট্রিগুলোতে কিন্তু আপনার হচ্ছে যে এই আবেদন করার ক্ষেত্রে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, সিবি টিভি যেগুলো লাগে এগুলো হয়তো আপনাকে এজেন্সি অ্যারেঞ্জ করে দেবে বা আমরা অ্যারেঞ্জ করে দেবো। আর বেসিক্যালি আপনার 3টি জিনিস অবশ্যই থাকতে হবে। প্রথমত পাসপোর্ট, যেটার মেয়াদ অবশ্যই 1.5 থেকে 2 বছরের উপরে থাকতে হবে। আমি সবসময় বাড়িয়ে বলার চেষ্টা করি যেন আপনি কোনো বিপদে না পড়েন। দেখা গেছে আপনার পাসপোর্ট, আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে এবং আপনার পাসপোর্টের মেয়াদ নেই। এখন আপনি দেখা গেছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে পাসপোর্টের মেয়াদ শেষ। তো আপনি দাঁড়ালে, কারণ আপনার পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের কম থাকে, আপনি এম্বাসি দাঁড়ালে আপনার এম্বাসি আপনাকে ভিসা দিবে না, নগদে রিজেক্ট করে দিবে। তাই অবশ্যই চিন্তা করবেন ইউরোপের ওয়ার্ক পারমিটে ভিসার আবেদন করার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ 1.5 থেকে 2 বছরের উপর হয়ে থাকে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার আবেদন করতে করতে কিন্তু প্রায় বছর খানিক লেগে যায়, ঠিক আছে। এখন অবশ্য বুলগেরিয়ার ভিসা দেখা যাচ্ছে এই 6 থেকে 7 মাসের মধ্যে চলে আসে আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করবেন সব কিছু রিজার্ভে থাকার জন্য, ঠিক আছে। হাঙ্গেরির কথা বলছিলাম, হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে কি না, ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের জন্য ইন্ডিয়া অথবা নেপাল যেতে হবে না। বাংলাদেশে ঢাকার গুলশানে হাঙ্গেরির এম্বাসি রয়েছে, এই জন্য আপনাদের আর কষ্ট করে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইন্ডিয়া অথবা নেপাল যেতে হবে না। সেক্ষেত্রে আপনার দেখা গেছে বেশ কিছু টাকা কিন্তু আপনার সেভ হয়ে গেল, প্লাস আপনার সময়ও বেঁচে গেল, ঠিক আছে। তো এটা একটা গুড নিউজ। এবং আপনারা জানেন যে 2023 সালে হচ্ছে যে রোমানিয়া, আমি আগের ভিডিওতে বলেছি যে 2023 সালে বা আগের বছরগুলোতে রোমানিয়া সবথেকে বেশি বাংলাদেশিদের জন্য ভিসা দিয়েছে, ইস্যু করেছে। এবং 2024 সালে সবথেকে বেশি ভিসা ইস্যু করেছে ক্রোয়েশিয়া, ঠিক আছে। তারপরে বুলগেরিয়াও রয়েছে, বা ইউরোপের অন্যান্য নন সেনজেন কান্ট্রিগুলো যেমন সার্বিয়া রয়েছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সময় যে কান্ট্রির ভিসার রেশিওটা ভালো সেই সমস্ত কান্ট্রিগুলোতে আপনি আবেদন করার জন্য, ঠিক আছে। তো কথা বলছিলাম হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আমি সবসময় বেশি কথা বলি, আপনাদেরকে বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আমি চাই আপনারা আমাদেরকে নক দেন এবং আপনারা ইনফরমেশন জিজ্ঞেস করেন। এবং আমার যদি জানা না থাকে সেটা অবশ্যই গুগল আছে, ইউটিউব আছে, চ্যাট জিটিপি আছে, এবং সে দেশের যারা বর্তমান প্রবাসী ভাইয়েরা আছে তাদের কাছ থেকে কিন্তু অনেক মাধ্যম আছে কিন্তু ইনফরমেশন কালেক্ট করার। আপনি যদি নিজে কালেক্ট করতে পারেন তা আলহামদুলিল্লাহ ভালো, না কালেক্ট করতে পারলে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার পরবর্তী লাইভ অথবা ভিডিওর মাধ্যমে। হাঙ্গেরির এম্বাসি কোথায় সেটা আমি আগে বলেছিলাম, হাঙ্গেরির এম্বাসি ঢাকার গুলশান 2-এ। আমি নিজে হাঙ্গেরির এম্বাসি দেখেছি, হাঙ্গেরির এম্বাসি ইউকের এম্বাসির পাশাপাশি। হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে? হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আসতে 1 থেকে 2 মাসের মতো সময় লাগবে। তাহলে দেখা গেছে যে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট যদি দ্রুত চলে আসে, আপনার ওয়ার্ক পারমিট চলে আসলো, তার মানে হচ্ছে আপনার ভিসার প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটা 50% কাজ কিন্তু ডান হয়ে গেল, ঠিক আছে। ওয়ার্ক পারমিটটা অনেক বড় একটা ব্যাপার। এবং ওয়ার্ক পারমিটটা চলে আসার পরে যখন আমরা ফাইল সাবমিট করব, দেখেন এম্বাসি কীভাবে আপনার ভিসাটা ইস্যু করবে সেটা আপনাকে জানতে হবে। আপনার ওয়ার্ক পারমিটে চলে আসার পরে যখন আপনার এখান থেকে আপনার সমস্ত ডকুমেন্টসের সাথে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে ইন্টারভিউ দেওয়া হবে। ইন্টারভিউর পরে আপনি হয়তো সেখানে আপনার পাসপোর্ট এবং আদার ডকুমেন্টস সেখানে তারা হয়তো রেখে দেবে। রেখে দেওয়ার পরে কিন্তু তারা আপনার ডকুমেন্টস অনুযায়ী সেই কোম্পানির হাঙ্গেরিতে সেই কোম্পানির সাথে তারা যোগাযোগ করবে, এম্বাসি তাদের কোম্পানির সাথে যোগাযোগ করবে, সব কিছু ডিটেলস দেখবে। সব কিছু যদি কোম্পানি ঠিকঠাক থাকে এবং কোম্পানি যদি ইনস্ট্যান্টলি রেসপন্স করে, হতে পারে কোম্পানিতে কল করলো, হতে পারে কোম্পানিতে একটা মেল পাঠালো, হতে পারে সেখানে কোম্পানিতে তারা কোনো ইনভেস্টিগেশন পাঠালো, যেভাবে হোক কোম্পানির সাথে তারা কমিউনিকেট করার চেষ্টা করবে এবং করবে, সেটা মাস্ট।
সো কোম্পানি যখন ইনস্ট্যান্টলি রেসপন্স করবে, হ্যাঁ এই লোকটাকে আমি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে নিয়ে আসতে যাচ্ছি, আমার কোম্পানিতে দরকার, সো আপনার ওনার ভিসাটা ইস্যু করতে পারেন, এরকম একটা লেটার অথবা এরকম একটা মেসেজ অথবা ইমেল যদি তারা এম্বাসিতে করে দেয়, তাহলে কিন্তু আপনার ভিসাটা 100% গ্যারান্টিড হয়ে যাবে। তো এটা বুঝতে পারেন যাতে আপনার কোম্পানি জেনুইন থাকে এবং কোম্পানি যদি ইনস্ট্যান্ট রেসপন্স করে এম্বাসির মেসেজ পাওয়ার পরে অথবা ফোন পাওয়ার পরে অথবা যোগাযোগ করার পরে, তাহলে কিন্তু আপনার ভিসাটা ইস্যু হয়ে যাবে। আমরা হয়তো অনেকেই জানি না যে আসলে ভিসাগুলো কীভাবে ইস্যু হয়। ঠিক আছে, আমরা মনে করি যে এজেন্সির কাছে টাকা দিলাম, এজেন্সির কাছে কাগজ দিলাম, এজেন্সি এম্বাসি থেকে ভিসা করে দেবে না। আসলে ভিসা আপনার ডিপেন্ড করতেছে প্রথম হচ্ছে আপনার নিজের পারফরমেন্স, এম্বাসিতে আপনার নিজের পারফরমেন্স, আপনার ডকুমেন্টস, সবার প্রথম আপনার ডকুমেন্টস যেটা আমরা রেডি করে দেবো, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার পারফরমেন্স এবং লাস্ট যেটা জিনিস সেটা হচ্ছে আপনার ভাগ্য। ঠিক আছে, অনেকে দেখা গেছে যে ভালো ইন্টারভিউ দেওয়ার পরও অনেক সময় সব কিছু জানা থাকার পরেও কিন্তু ইন্টারভিউতে তারা ফেল করে দেয় অথবা ভিসা দেয় না। এর কারণ হচ্ছে যে তাদের সেই ওয়ার্ক পারমিট অনুযায়ী যে কোম্পানি রেসপন্স করার কথা এই এম্বাসিতে, তারা সেটা করে না বা টাইমলি করে না। তো এক্ষেত্রে অবশ্যই সেই ভালো কোম্পানি দেখে আপনার আবেদন করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, হাঙ্গেরি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বললাম। তারপর হচ্ছে যে হাঙ্গেরির রাজধানীর নাম কি, মুদ্রার নাম কি? হাঙ্গেরির রাজধানীর নাম বুদাপেস্ট এবং মুদ্রার নাম হচ্ছে ফরেন্ট। সেখানে ইউরো চলে এবং তাদের নিজস্ব মুদ্রা চলে হয়তো। হাঙ্গেরিতে কত স্যালারি পাওয়া যায় সেটা আমি বললাম যে আমাদের এখানে যে অফার রয়েছে সেটা মিনিমাম 900 থেকে 1000 ইউরো স্যালারি পাওয়া যাবে। হাঙ্গেরিতে থাকা খাওয়ার খরচ কেমন? সাধারণত হাঙ্গেরিতে কোম্পানি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে থাকে। যদি না দেয় সেক্ষেত্রে হাঙ্গেরির কোম্পানিও কিন্তু আপনাদের খাওয়ার জন্য কিছু টাকা পয়সা প্রদান করবে। একটু অপেক্ষা করেন। দুঃখিত। তারপরে পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে যে হাঙ্গেরিতে টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে? হাঙ্গেরিতে টিআরসি কার্ড পেতে 1 থেকে 3 মাস সময় লাগে, সেটা কোম্পানি আপনাকে ব্যবস্থা করে দেবে আপনার কাজ অনুযায়ী। কথা হচ্ছে যে আপনি সেখানে পৌঁছানোর পরে অবশ্যই পালিয়ে যাবেন না, আপনাকে পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আপনি যেহেতু একটা সেনজেন কান্ট্রিতেই আছেন, সো আপনি চেষ্টা করবেন এবং আপনি মোটামুটি স্টার্টিং লেভেল খুব ভালো স্যালারি পাবেন। যেহেতু 1 লক্ষ টাকার উপরেই স্যালারি পাবেন আলহামদুলিল্লাহ। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন কাজ কন্টিনিউ করে যাওয়ার জন্য। কোম্পানির সাথে আপনার 1 বছরের কন্ট্রাক্ট থাকবে অথবা 2 বছরের কন্ট্রাক্ট থাকবে, যে কয়দিনের কন্ট্রাক্ট থাকুক সেটা আপনি ভালোভাবে ফুলফিল করবেন। আমরা আরব দেশে গিয়ে এত কষ্ট করি, এত বছর থাকি, তাহলে আরও অনেক কষ্ট করি। যারা আরব দেশে আছেন তারা খুব ভালো জানেন, যারা মধ্যপ্রাচ্যে অথবা এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে আছেন তারা অবশ্যই ভালো জানেন প্রবাসটা একটু বেশি কষ্টের এই মধ্যপ্রাচ্য অথবা এশিয়াতে। সেক্ষেত্রে ইউরোপটাও কষ্টের, আমি যে বলবো না যে ইউরোপে যারা থাকে তারাও অনেক আরামে থাকে, বাট একটা সময় গিয়ে ইউরোপের যে ফাইনাল রেজাল্ট আউটপুটটা সেটা কিন্তু খুব ভালো আসে। দেখা গেছে একজন আরব দেশে যারা আছেন তারা হয়তো 20-30 বছর থাকার পর কিন্তু সেখানকার নাগরিকত্ব পায় না, পাসপোর্ট পায় না বা আদার ফ্যাসিলিটিস কিন্তু পায় না। বাট ইউরোপের দেশগুলো কিন্তু সেখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া হয়, যার কারণে কিন্তু ইউরোপের চাহিদাটা এত অনেক বেশি। সো এই জন্য আমরা ইউরোপে যেতে চাই। আমাদের ড্রিম কান্ট্রিগুলো কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলো। কোনো মানুষ কিন্তু স্বপ্ন দেখে না যে আমি মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে সেটেল হব। ঠিক আছে, আচ্ছা, হাঙ্গেরিতে কতদিন পরে পিআর কার্ড পাওয়া যায়? ঠিক আছে, হাঙ্গেরিতে 5 বছর পরে পিআর কার্ডের জন্য আবেদন করা যায়। আপনার নামে যদি কোনো ধরনের ঝুট ঝামেলা না থাকে তাহলে 5 বছর পরে পিআর কার্ড এবং অথবা পার্মানেন্ট রেসিডেন্সি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই এবং হাঙ্গেরিতে যাওয়ার পর কোনো ধরনের কেস মামলা, কোনো ধরনের ইলিগেল অ্যাক্টিভিটির সাথে জড়ানো যাবে না। ঠিক আছে, আপনার নামে যদি কেস মামলা থাকে বা আদার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি সেখানকার পিআর পাবেন না। তো আপনি 5 বছর খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে সার্ভিস দিবেন, তাহলে আপনি হাঙ্গেরিতে 5 বছর পর পিআর অথবা পার্মানেন্ট রেসিডেন্সি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, পার্মানেন্ট রেসিডেন্সি হচ্ছে আপনার আজীবন থাকার জন্য যে পারমিশনটা। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি এই পিআর পাওয়ার পরেই কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। হাঙ্গেরিতে পাসপোর্ট পেতে কতদিন সময় লাগতে পারে? হাঙ্গেরিতে পিআর পাওয়ার পরে ভালোভাবে, এখানে একটু নোটস আছে, এটি একটু মনোযোগ সহকারে শুনেন। হাঙ্গেরিতে পিআর পাওয়ার পরে হাঙ্গেরিতে ভালোভাবে হাঙ্গেরিয়ান ভাষা শিখে তারপরে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। তার মানে হচ্ছে যে আমি জানি না যে ইউরোপের নন সেনজেন কান্ট্রি বা আদার্স কান্ট্রিগুলোর জন্য পাসপোর্টের জন্য তাদের ভাষা শেখা লাগে না, বাট হাঙ্গেরিতে লাগে। এবং ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি, সেনজেন কান্ট্রিগুলোর ম্যাক্সিমাম কান্ট্রি তাদের কিন্তু রুলস রয়েছে আপনার ন্যাশনালিটি পাওয়ার জন্য অথবা আদার সার্ভিসগুলো নেওয়ার জন্য। তো অবশ্যই সেখানকার ভাষা শিখতে হয়। ভাষা শেখার পরে তাহলে হাঙ্গেরিতে মিনিমাম 10 বছর পরে আপনি হাঙ্গেরিতে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন
যেখানে আপনার বুলগেরিয়া 8 বছরের মধ্যে আপনার পাসপোর্ট দিয়ে দিচ্ছে, বাট হাঙ্গেরিতে একটু কঠিন। হাঙ্গেরিতে আপনার পাসপোর্ট পেতে 10 বছর সময় লাগবে, এবং আপনার যখন পাসপোর্ট পেয়ে যাবেন তখন আপনি একজন ইউরোপিয়ান নাগরিক হয়ে গেলেন, ইউরোপিয়ান সিটিজেন হয়ে গেলেন। তখন আপনি ইউরোপের যে কোনো কান্ট্রি থেকেই সেটেল হতে পারবেন, যে কোনো কান্ট্রি থেকেই কাজ করতে পারবেন। আপনি চাইলে ইউরোপ থেকে অন্য কোনো কান্ট্রি যদি ভিজিট করতে চান, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, তাহলে সেই সমস্ত কান্ট্রিগুলো ভিজিট করতে পারবেন, ঠিক আছে? তো সমস্ত দুয়ার আপনার খুলে গেল। আপনি যখন ইউরোপিয়ান পাসপোর্ট হাতে পেয়ে গেলেন, আপনার 10 বছরের কষ্ট আপনার সার্থক হবে। এবং আমি দোয়া করছি যারা এই স্বপ্ন দেখছেন যে ইউরোপের কান্ট্রিগুলোতে যাবেন, অবশ্যই আপনাদের ড্রিমগুলো পূরণ হোক, এবং আপনারা ইউরোপে যান এবং ইউরোপে গিয়ে নিজের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, বেশি রেমিটেন্স পাঠান দেশের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে, ফ্যামিলির জন্য ভালো হবে, এবং আপনার সন্তানদের জন্য অনেক ভালো হবে, তাদের ব্রাইট ফিউচারের জন্য। হাঙ্গেরিতে টিআরসি কার্ড পাওয়ার পরে দেশে আসতে পারবে কিনা স্যার, একটা প্রশ্ন। হাঙ্গেরিতে টিআরসি কার্ড মানে প্রাথমিক পর্যায়ে আপনি টিআরসি কার্ডটি পাবেন 1 থেকে 2-3 মাসের মধ্যে। সেটি পাওয়ার পরে কি আপনি দেশে ছুটিতে আসতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি ছুটিতে আসতে পারবেন, সেটা অবশ্যই আপনার কোম্পানির পারমিশন অনুযায়ী। হাঙ্গেরি কোম্পানি চেঞ্জ করার নিয়ম, প্রত্যেকটি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কোম্পানি চেঞ্জ করার নিয়ম মোটামুটি সেম। টিআরসি কার্ড পাওয়ার পরে কোম্পানির সাথে থাকা চুক্তি শেষ করে আপনি দেশে ছুটিতে আসতে পারেন, অথবা চুক্তি শেষ হওয়ার আগে যদি আপনার ইমার্জেন্সি কোনো দরকার হয়, কেউ মারা গেছে বা কোনো ইমার্জেন্সি কেউ হসপিটালে ভর্তি আছে, সেক্ষেত্রে আপনি কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে আপনি দেশে ছুটিতে আসতে পারবেন, সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনার টিআরসি কার্ড হতে হবে। হাঙ্গেরিতে শীত কেমন, নতুন যারা যাবেন তারা কী কী জিনিসপত্র নিয়ে যাবেন? হাঙ্গেরিতেও শীত ভালোই, শীত কম না অবশ্যই। নতুন যারা যাবেন বেশি করে গরম জামা কাপড় নিয়ে যাবেন। প্রত্যেকটি ইউরোপিয়ান কান্ট্রির ব্যাপারে কিন্তু আমি এই মেসেজটি আপনাদেরকে দিই, ঠিক আছে? হাঙ্গেরি একটি শীত প্রধান দেশ, এখানে যাওয়ার আগে অবশ্যই বেশি করে শীতের জামা কাপড় নিয়ে যাবেন, এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো যা লাগে সেগুলো নিয়ে যাবেন। এছাড়াও হাঙ্গেরির ব্যাপারে যদি আরও করে কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে করতে পারেন, ঠিক আছে? আর হাঙ্গেরিতে 5 বছর পরে হাঙ্গেরিতে 5 বছর পরে এখানে একটি মেসেজ আমি আপনাকে দিচ্ছি, কিছু নোটস আমার এখানে ছিল, সেগুলোর ব্যাপারে আমি বলতেছি। যেমন আমি প্রথমে আমি এই প্রশ্নগুলো আবার রিপিট করতেছি, ঠিক আছে? যে হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য কী কী লাগে সেটা আমি বলেছি, যে স্ট্রং কোনো ডকুমেন্টস লাগে না, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ছবি, এবং তার সাথে যদি আপনার এক্সপিরিয়েন্স এবং একাডেমিক সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনি সেগুলো প্রোভাইড করতে পারেন। হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য ইন্ডিয়া অথবা নেপালে যাওয়া লাগে না, আপাতত যাওয়া লাগে না, এম্বাসি বাংলাদেশে রয়েছে। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে সেটা বলেছি, 2 থেকে 3 মাস সময় লাগে। হাঙ্গেরিতে রাজধানীর নাম নাম বলেছি। কত টাকা স্যালারি পাওয়া যায় সেটা বলেছি, 900 থেকে 1000 টাকা বেসিক স্যালারি পাওয়া যায় যারা আনস্কিল ওয়ার্কার, এবং যারা স্কিল ওয়ার্কার, যারা ভালো কাজ জানেন, তাদের জন্য অবশ্যই দেখা গেছে যে 1000 থেকে 1500 ইউরোর মধ্যে স্যালারি হবে। হাঙ্গেরিতে থাকা খাওয়ার খরচ কেমন? হাঙ্গেরিতে থাকা খাওয়ার, আপনি যদি একটা কোম্পানিতে যাচ্ছেন, আর তাহলে অবশ্যই আপনার থাকা খাওয়ার খরচ সব কিছুই কোম্পানি বেয়ার করবে। যদি না করে সেক্ষেত্রে থাকাটা দেবে, এবং খাওয়ার জন্য অবশ্যই কিছু টাকা দিবে। আর অন্যান্য কান্ট্রিগুলোর মতো কিন্তু এখানে ভিজিট ভিসা যাওয়া যায় না, বা আমাদেরকে ভিজিট ভিসা সেখানে যেতে দিবে না। ভিজিট ভিসা যাওয়ার জন্য অনেক স্ট্রং ডকুমেন্টসের দরকার হয়। আর যারা ভিজিট ভিসা যাবেন তারা সেখানে কাজ করবেন, কারণ সবাই বড়লোক মানুষ হবেন, ঠিক আছে? গরিব মানুষের জন্য ভিজিট ভিসা অ্যালাউ করবে না। আমাদের মতো মানুষ যারা আছেন, মধ্যবিত্ত যারা আছেন, তাদেরকে ভিজিট ভিসা দিবে না। টিআরসি কার্ড, পিআর কার্ড, পাসপোর্ট, ওকে। অন্যান্য দেশের তুলনায় হাঙ্গেরিতে জিনিসপত্রের দাম কম, এগুলোও বলেছি। হচ্ছে যে সেখানে বাসা ভাড়া এবং ইউটিলিটি বিল সেটাও কম। হাঙ্গেরিয়ান মানুষরা, আরেকটি মেসেজ আপনাদেরকে বলছি, যে যারা হাঙ্গেরিতে যাবেন তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে হাঙ্গেরির মানুষরা কিন্তু হাঙ্গেরিয়ান ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও কথা বলতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু যারা নতুন যাবেন, মোটামুটি ইংরেজি জানেন, তারা কিন্তু সেখানে সার্ভিস করতে তাদের খুব একটা কষ্ট হবে না। কেননা ইউরোপের অনেক দেশের মানুষ কিন্তু ইংরেজি জানে না। সেক্ষেত্রে কিন্তু তারা প্রাথমিক পর্যায়ে কিন্তু অনেক ডিফিকাল্টের মধ্যে পড়ে যায়, যে আসলে কীভাবে তাদের সাথে কমিউনিকেট করবো বা কাজ করবো। তো এই ক্ষেত্রে হাঙ্গেরির একটু ডিফারেন্ট আছে, তারা ইংরেজি মোটামুটি বলতে পারে, এবং আস্তে আস্তে ধীরে ইউরোপিয়ানরাও ইংরেজি শিখে যাচ্ছে, জানে যে ইউরোপে ইংলিশ ছাড়া আসলে চলবে না। হাঙ্গেরির মেয়েরা কেমন সুন্দর, হাঙ্গেরির মেয়েরা অসাধারণ সুন্দর হয়, আপনি চাইলে বিয়ে করে নিতে পারেন। হাঙ্গেরিতে 4 সন্তান জন্ম দিলে সরকারকে আর ট্যাক্স দিতে হয় না। তার মানে হচ্ছে যে একটা ইউরোপীয় কান্ট্রিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়। যারা আছে তারা খুব আমাদের থেকে ভালো বলতে পারবে। তো আপনি যাই ইনকাম করবেন না কেন, সেখান থেকে সরকার কিন্তু আপনার কাছ থেকে ট্যাক্স তারা কেটে রাখবে। দুনিয়ার সবথেকে মজাদার বিয়ার এদেশে পাওয়া যায়। যারা আসলে বিয়ার খেতে পছন্দ করেন, আমি বলি না কাউকে খেতে, বাট যেহেতু মেসেজটা আসছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যারা বিয়ার খেতে পছন্দ করেন, দুনিয়ার সবথেকে মজাদার বিয়ার কিন্তু হাঙ্গেরিতে পাওয়া যায়, ঠিক আছে? এবং দুনিয়ার সবথেকে পুরনো মেট্রো কিন্তু হাঙ্গেরিতেই পাওয়া যায়।
ঠিক আছে? ইউরোপের 14তম বড় দেশ কিন্তু হাঙ্গেরি 14তম বড় দেশ, ঠিক আছে? হাঙ্গেরির পাশে রয়েছে ইউক্রেন, রোমানিয়া, আম অস্ট্রিয়া এবং স্লোভানিয়া, ঠিক আছে? স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া এই সমস্ত কান্ট্রিগুলো হাঙ্গেরির আশেপাশে রয়েছে, ঠিক আছে? সেনেলভুক্ত দেশ পিআর পাওয়ার পরে গিয়ে কাজ করা যাবে কিছু সুবিধা রয়েছে। সে পিআর পাওয়ার পরে আপনি অন্যান্য সেনেল কান্ট্রিগুলোর মধ্যে 5 বছর পরে যে আপনি কার্ডটি পাবেন পারমানেন্ট রেসিডেন্সি, সেটা পাওয়ার পর আপনি ফ্যামিলিও নিতে পারবেন, আপনার বাচ্চা কাচ্চাও নিতে পারবেন যাদের বয়স আপনার হচ্ছে যে 21 বছরের নিচে। কিছু কিছু কান্ট্রি কিন্তু 18 বছরের নিচে বাচ্চাদের নিতে দেয়, তাই 18 বছর উপর হলে দিতে দেয় না, বাট সেক্ষেত্রে হাঙ্গেরি একটু ডিফারেন্ট। আপনার 21 বছরের বয়সের নিচে যে কোনো বাচ্চাকে আপনি যখন পিআর পেয়ে যাবেন বা নাগরিকত্ব পেয়ে যাবেন, সেখানে তখন আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চাদের দিতে পারবেন, ঠিক আছে? আপনাদের বাচ্চাদের বয়স অবশ্যই 21 বছরের নিচে হতে হবে, ঠিক আছে? হাঙ্গেরিতে খুব সহজেই পিআর বা সিটিজেন পাওয়া যায়, এটা খুব সহজ, অন্যান্য কান্ট্রির তুলনায় হাঙ্গেরিতে খুব সহজেই কিন্তু সিটিজেনশিপ দিয়ে দেয়, ঠিক আছে? হাঙ্গেরি থেকে বৈধ উপায়ে অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যাওয়া যাবে কিনা? অবশ্যই যাওয়া যাবে। হাঙ্গেরি যেহেতু একটি সেনজেনভুক্ত কান্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কান্ট্রি, অবশ্যই আপনি দেখা গেছে যে অনেক উপায়ে যেতে পারবেন। প্রাথমিক পর্যায়ে আপনার যে ভিসাটি থাকবে সেটা যে কদিনের মেয়াদ থাকুক না কেন, আপনি অবশ্যই তখনই যেতে পারবেন চাইলে। সেটা অবশ্যই ভালো হবে না আপনার জন্য। আপনি চেষ্টা করবেন আপনার সাথে প্রাথমিক কোম্পানির কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে যেন আপনি সেখানে যেতে যান, ঠিক আছে? হাঙ্গেরিতে শীত অবশ্যই বেশি, সেটা বললাম। হাঙ্গেরিতে কতদিন পর পাসপোর্টের কথা বললাম। ফ্যামিলি আনা যাবে কিনা সেটা কীভাবে ফ্যামিলি আনা যাবে কিনা সেটার প্রক্রিয়া সম্পর্কে কোনো একদিন ভিডিও করবো, কারণ অনেক ইনফরমেশন আরও কালেক্ট করতে হবে, ঠিক আছে? ফ্যামিলি আনা যাবে এবং সেটা কি প্রক্রিয়া, ফ্যামিলি আনতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে কথা বলবো। হাঙ্গেরিতে সিমের দাম কেমন এবং কোথায় পাওয়া যায়? হাঙ্গেরিতে সিমের দাম এই 10 থেকে 12 ইউরোর মতো, যে কোনো মোবাইল আউটলেট থেকে আপনি সিম কিনতে পারবেন, এবং প্রত্যেকটি কান্ট্রিতে কিন্তু এয়ারপোর্টে মোটামুটি সিম কার্ড পাওয়া যায়। এয়ারপোর্ট থেকে কিনলে আপনার অবশ্যই কস্ট বেশি পড়বে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে, এটা হচ্ছে যে হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিসা আসার পরে টিআরসি কার্ড পাওয়ার পরে 6 মাস পরে থেকে আপনি আপনার পরিবার নিয়ে আসার জন্য আবেদন করতে পারবেন। এটা কিন্তু অনেক বেটার একটি সুযোগ, যেটা মধ্যপ্রাচ্য কখনোই আপনাকে দিবে না, আপনার যদি অবস্থান না থাকে। হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে টিআরসি কার্ড পাওয়ার পরে 6 মাস পরে কিন্তু আপনি চাইলে কোম্পানির কাছে আবেদন করতে পারবেন যে আপনি ফ্যামিলি নিয়ে যাবেন। আপনার যদি ভালো স্যালারি থাকে, এখানে যদি আপনি সেটেল হতে পারেন, তাহলে আপনি হাঙ্গেরিতে দ্রুতই ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন, ঠিক আছে? চলে গেল সার্বিয়া, ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে বুলগেরিয়া, এরপর হচ্ছে হাঙ্গেরি নিয়ে কথা বললাম। এরপরে কথা বলবো কসোভো, ঠিক আছে? কসোভো নিয়ে কথা বলবো। কসোভো একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি। সার্বিয়া, ঠিক আছে, ক্রোয়েশিয়া। কসোভোর কী কাজের রয়েছে? এগ্রিকালচার, কনস্ট্রাকশন, হচ্ছে কৃষি সম্ভবত। কসোভোতে কাজের ক্যাটাগরি রয়েছে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, ওয়্যার হাউস, ঠিক আছে? 3 ক্যাটাগরি, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ও ওয়্যার হাউস। এই 3টি ক্যাটাগরিতে আমাদের কাছে বর্তমানে ওয়ার্ক পারমিটের অফার রয়েছে। আপনারা যারা ইউরোপের নন সেনজেন কান্ট্রি কসোভোতে যেতে চান, কসোভো আপনারা হয়তো সিম্পল ভাবতে পারেন, যদিও কান্ট্রিটি নতুন আমাদের কাছে, কিন্তু কসোভোর কিন্তু এম্বাসি বাংলাদেশে রয়েছে, ঠিক আছে? এটা হয়তো অনেকেই জানে না, কসোভোর এম্বাসি বাংলাদেশে রয়েছে। কসোভোর সমস্ত প্রক্রিয়াগুলোই বাংলাদেশ থেকেই প্রসেস হবে, এবং শুধুমাত্র ইউরোপের সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে শুধুমাত্র সার্বিয়াতে আপনার এম্বাসি ফেস করতে হয় না, বাকি সবগুলো কান্ট্রি কিন্তু এম্বাসি ফেস করে এই ভিসার জন্য ইন্টারভিউ দেওয়া লাগে। আর কিছু কিছু কান্ট্রিতে খুব সহজলভ্য ইন্টারভিউ নেয়, কিছু কিছু কান্ট্রিতে একটু হার্ডলি ইন্টারভিউ নেয়, যেমন রোমানিয়া বা আনুষঙ্গিক কান্ট্রি। সো এগুলো আপনার অবশ্যই জানে থাকা প্রয়োজন, ঠিক আছে? তাহলে কসোভো যদি ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার স্যালারি কেমন আসবে বা কী কী ধরনের কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি কসোভো সম্পর্কে, যেহেতু দেশটাই নতুন। আমি ইতিপূর্বে কসোভো নিয়ে কথা বলিনি, কারণ ইনফরমেশন ছিল না আমার কাছে। কসোভোর ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময়, কসোভোর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগে? ওই যে বললাম যে 3টে ডকুমেন্টস আপনার মাস্ট বি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি এবং পাসপোর্ট। মেয়াদ থাকতে হবে অবশ্যই 1.5 থেকে 2 বছরের উপরে। কসোভোতে একটু তাড়াতাড়ি হয়ে আসতে পারে, যেহেতু এম্বাসি বাংলাদেশে রয়েছে। কসোভোতে ভালো শীত, এখানেও আপনি অবশ্যই ভালো জামাকাপড় নিয়ে যাবেন। কসোভোতে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে? আপনি ওয়ার্ক পারমিটের জন্য আপনি অবশ্যই 2 থেকে 4 মাস ধরে রাখবেন। তারপরে যদি 2 মাস 1 মাস বেশি সময় লাগে, সেটাও আপনার মন খারাপ করার কিছু নেই। অবশ্যই আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে। ইউরোপ ওয়ার্ক পারমিটের জন্য সময় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমার লাইভগুলো পরবর্তীতে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যারা চাচ্ছেন যে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আবেদন করার জন্য। আমি দোহার নবগঞ্জের ছেলে,
যারা আমাকে দেখছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, যারা ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করতে চান। অবশ্যই যদি সম্ভব হয় আমাদের অফিস ভিজিট করবেন, কথা বলবেন, জানবেন। দেখলে বা জানলেই যে আপনাকে আবেদন করতে হবে তা না, অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন। সকলের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ করা হলো এবং 1 কাপ চায়ের দাওয়াত রইল। ঠিক আছে? আচ্ছা, কসোভোতে ওয়ার্ক পারমিটের কথা বলছিলাম। কসোভোতে ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের করার পরে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করার পরে 1 থেকে 2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসে। সেটা বলা যায় কসোভোতে ওয়ার্ক পারমিট দ্রুতই চলে আসে, 1 থেকে 2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসে। ওয়ার্ক পারমিট আসার পরে কতদিনের মধ্যে এজেন্সি আপনাকে এম্বাসি ফেস করাতে পারে? কসোভো ওয়ার্ক পারমিট আসার পরে 1 থেকে 2 মাসের মধ্যে এজেন্সি আপনাকে এম্বাসি ফেস করে, যত দ্রুত সম্ভব এজেন্সি আপনাকে মানে আমাদের কথা বলি, তারপর অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাকে এম্বাসি ফেস করে দেবো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেলেই। কসোভো এম্বাসি ফেস করার জন্য কতদিনের মধ্যে আপনাকে আপনার ভিসা চলে আসতে পারে? আচ্ছা, কসোভো এম্বাসি ফেস করার পরে আপনার এম্বাসি ইন্টারভিউ দেওয়ার পর কতদিনের মধ্যে আপনার ভিসা চলে আসতে পারে? একটু সময় বেশি লাগে। কসোভো এম্বাসি ফেস করার পরে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ভিসা চলে আসতে পারে, মানে একটু সময় বেশি লাগে কসোভো। ভিসা আসার পরে কতদিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন? ভিসা আসার পরে যে কোনো সময় ফ্লাইট করতে পারবেন, তবে অবশ্যই দেখা গেছে ম্যান পাওয়ার, ট্যান পাওয়ার, আনুষঙ্গিক টিকিট সব কিছু মিলিয়ে হয়তো 10-15 দিন সময় লাগতে পারে। ঠিক আছে? আপনি ফ্লাইট করতে পারবেন। কসোভো ওয়ার্ক পারমিট ভিসার ইস্যু কেমন? কসোভো ওয়ার্ক পারমিট ভিসার ইস্যু ভালো। কসোভো রাজধানীর নাম কি এবং মুদ্রার নাম কি? কসোভো রাজধানীর নাম প্রিস্টিনা। কসোভো রাজধানীর নাম প্রিস্টিনা, যারা প্রথম শুনেছেন মনোযোগ সহকারে শুনেন। এবং মুদ্রার নাম ইউরো, তাহলে এখানে কিন্তু ইউরো চলে, এখানে ওদের নিজস্ব কোনো মুদ্রা নেই, ইউরোটাই চলে। কসোভোর আশেপাশে কোন কোন দেশ রয়েছে? কসোভোর আশেপাশে হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বসনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, বুলগেরিয়া, আলবেনিয়া, ম্যাকডোনিয়া, গ্রিস রয়েছে। ঠিক আছে? আপনি চাইলে এই সমস্ত কান্ট্রিগুলোতে পরবর্তীতে মুভ করতে পারবেন, যে তারপর টার্গেট হচ্ছে ইউরোপের সেনজেন মুক্ত কান্ট্রি। ঠিক আছে? যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। কসোভোতে আবহাওয়া কেমন? কসোভোতে জুন, জুলাই, আগস্ট তাপমাত্রা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। সেপ্টেম্বরে আপনার হালকা শীত, মোলায়েম আবহাওয়া, মনোরম আবহাওয়া। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর শীত থাকে এবং তুষারপাত হয়, তাপমাত্রা তখন -5-এ নেমে যায়। ঠিক আছে? মার্চ থেকে মে পর্যন্ত গরম থাকে। ঠিক আছে? তো তার মানে হচ্ছে 3-4টা কিন্তু ওয়েদার সিজন কিন্তু হতে পারে। ঠিক আছে? কসোভোতে টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে? কসোভোতে টিআরসি কার্ড পেতে 2 থেকে 4 মাস সময় লাগে। কসোভোতে পিআর কার্ড পেতে কতদিন সময় লাগে? কসোভোতেও পিআর কার্ড পেতে 5 বছর সময় লাগে। কোনো দেশে 5 বছর আগে পিআর দিচ্ছে না। কসোভোতে পাসপোর্ট পেতে কতদিন সময় লাগে? কসোভোতে পাসপোর্ট পেতেও 5 বছর সময় লাগে। ঠিক আছে? পিআর পাওয়ার সাথে সাথে আপনি পাসপোর্ট পেতে পারেন। কসোভোতে নিশ্চয়ই সুন্দর হয়েছে। কসোভোতে থাকা খাওয়ার খরচ কেমন? কসোভোতে থাকা খাওয়ার খরচ 150 থেকে 200 ইউরোর মধ্যে। যদি আপনার কোম্পানি থাকা খাওয়া দেয় তাহলে আপনার কোনো খরচ হবে না। যদি কোনো কারণে খাবারটা না দেয় সেটার জন্য আপনার একটা অ্যামাউন্ট 1 থেকে 150 ইউরো খরচ হতে পারে। ঠিক আছে? ইউটিলিটি বিল, পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলোর জন্য 50 থেকে 100 ইউরো খরচ হবে ইন্টারনেট। বাংলাদেশে কসোভোর এম্বাসি কোথায়? বাংলাদেশে কসোভোর এম্বাসি ঢাকার গুলশানে অবস্থিত। তাই গুলশানে কিন্তু কসোভোর এম্বাসি রয়েছে। ঠিক আছে? আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন কসোভোতে কোন ধরনের কাজের চাহিদা বেশি। কসোভোতে কনস্ট্রাকশন এবং ওয়েল্ডিংয়ের চাহিদা সবথেকে বেশি। যারা কনস্ট্রাকশন এবং ওয়েল্ডিংয়ের কাজ করেন তারা চাইলে কসোভোতে আবেদন করতে পারবেন। বিশেষ করে আছে কসোভো এবং মালদোভার ওয়ার্ক পারমিটের জন্য। ইন্ডিয়া থেকে আমার ফোন আসছে যে ভাই আমার ইন্ডিয়া থেকে আমি বলছি, তাও দিল্লি থেকে না। আপনার হচ্ছে যে আমার ইউটিউবে দেখে আন্ধ্রপ্রদেশ না মধ্যপ্রদেশ কোন জায়গার নাম বললো এবং সে হিন্দি খুব কষ্ট করে বলে, যেহেতু তাদের মাতৃভাষা। সে ইংলিশ দিয়ে কথা বলেছে। তখন তাকে আমি বললাম যে যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করা যাবে কিনা সেটা আমি আপডেট তাকে একদিন পরে দিতে পারবো। ঠিক আছে? সেটা আমার ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমি বলতে পারবো যে তার জন্য আমরা কাজ করতে পারবো কিনা। তো কসোভোতে ড্রাইভিং জব পাওয়া যায় কিনা, বেশ কিছু স্পেশাল প্রশ্ন আমি আপনাদের জন্য রেখেছি। কসোভোতে কসোভোতে আপাতত ড্রাইভিং জব পাওয়া যায় না। ঠিক আছে? আপনি চাইলে আপনি এখানে ড্রাইভিং করতেছেন, বাট আপনি যাচ্ছেন যে বাংলাদেশ থেকে কসোভোতে গিয়ে আপনি ড্রাইভিং জব করবেন আপনার ড্রাইভিং লাইসেন্সে না। কসোভোতে বেসিক্যালি যেহেতু ইউরোপের একটা ছোটো দেশ এবং গরিব দেশ, কসোভোতে ড্রাইভিং তারা নিজেরাই করে, ট্যাক্সি ম্যাক্সি তারা নিজেরাই চালায়। তো যে সমস্ত কাজগুলো তারা করে না সেগুলোর জন্য লোক হায়ার করে। সো ড্রাইভিং জব অথবা রেস্টুরেন্ট জব কিন্তু কসোভোতে পাবেন না। আপাতত সেই সমস্ত সেক্টরগুলোতে আজদমি নিচ্ছে না, মানে বহির্বিশ্ব থেকে ফরেনার লোক নিয়ে কাজ করতেছে না। তাই কসোভোতে ফুড ডেলিভারি অথবা রেস্টুরেন্টের কাজের কথা চিন্তা করেন তাহলে সেটা আপনার আপাতত ভরে থাকতে হবে। পরবর্তী সময় যদি কখনও ফুড ডেলিভারি বা রেস্টুরেন্টের কাজের জন্য লোক হায়ার করে তখন আপনি চাইলে চেষ্টা করতে পারেন, সমস্যা কসোভোতে যাওয়ার পরে কোম্পানি আপনাকে কীভাবে পরীক্ষা করতে পারে? কসোভোর লোগো পরীক্ষা করবে।
ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলো কিন্তু এখন মালিকগুলো কিন্তু খুব চালু হয়ে গেছে। তারা কিন্তু দেখা গেছে যে এমপ্লয়ারদের কিন্তু মানে এমপ্লয়ীদের কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে যে তুমি কসোভো থেকে পালিয়ে ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে যেতে চাও কিনা, তাহলে চলো আমি তোমাকে দিয়ে আসি, ঠিক আছে, আর টেনশন করো না, আমি তোমাকে হেল্প করবো, এই ধরনের ফাঁদে পা দিবেন না। অবশ্যই চেষ্টা করবেন যে এই জিনিসগুলোকে এড়িয়ে চলা যায় না। মনে যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেটা সব মনের ভিতরে রাখবেন। কোম্পানির লোক অথবা কোম্পানির কোনো রুমমেট অথবা কোনো ব্যাচমেট এদের সাথে আপনার মনের কোনো চিন্তা ভাবনা শেয়ার করার দরকার নেই, ঠিক আছে। কসোভোতে আসার আগে অবশ্যই ভালোভাবে রান্না শিখে আসবেন। কসোভোতে যারা নতুন আছেন বাংলাদেশে, যারা কখনো রান্না বান্না করেননি, তারা অবশ্যই কসোভোতে যাওয়ার আগে রান্নাটা শিখে যাবেন, যেহেতু প্রবাসে আপনাকে রান্না করে খাওয়া লাগতে পারে, ঠিক আছে। ওয়ার্ক পারমিট ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগে সেটা আমি বলে দিচ্ছি। কসোভোতে ওয়ার্ক পারমিট আসতে, ঠিক আছে মানান ভাই, একটু ঠিক আছে। সব ধরনের প্রশ্নগুলোর উত্তর দিলাম যে কসোভোতে ওয়ার্ক পারমিটের জন্য কেমন সময়, ভিসার জন্য কসোভোতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগে বলে দিয়েছি। ওয়ার্ক পারমিট আসতে কত সময় লাগে সেটা বলে দিয়েছি। স্যালারি কেমন পাওয়া যায়, কসোভোতে স্যালারিটা একটু কম পাওয়া যায়। থাকা খাওয়ার খরচ কেমন, টিআরসি কার্ড কত সময় লাগতে পারে, টিআরসি কার্ড পেলে দেশে ঘোরা যাবে কিনা, টিআরসি কার্ড পেলে অবশ্যই দেশে ঘুরতে আসতে পারবে সমস্যা। কসোভো থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়া যায় কিনা এবং সেটা কীভাবে। কসোভোতে অবশ্যই ওই সেম নিয়মেই আপনি অবশ্যই কোম্পানির সাথে কন্ট্রাক্ট শেষ করবেন, তারপর পরবর্তী সময়ে আপনি কসোভো থেকে ইউরোপের কান্ট্রিগুলোতে ঘুরতে যেতে পারেন, সমস্যা নেই। আর কসোভোতে কোম্পানি চেঞ্জ করার নিয়ম, জিনিসপত্রের দাম, কসোভোতে শীত কেমন সেটা বলেছি, কসোভোতে টিআরসি কার্ডের পেতে কত সময় লাগে, সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু কসোভো নিয়ে দিয়েছি। তো এখন কথা হচ্ছে যে আপনারাই বলুন যে আপনাদের আর কি কি প্রশ্ন আছে। গরম লেগে গেছে, একটু জ্যাকেটটা খুলে নেই। আর অবশ্যই আপনারা যে দেশে লাইন দিবেন সে দেশ সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার জন্য খুবই সহায়ক হবে। সে দেশ সম্পর্কে জানবেন, সে দেশের এম্বাসি সম্পর্কে জানবেন, আপনার ইন্টারভিউ সম্পর্কে জানবেন, ডকুমেন্টসের ব্যাপারে জানবেন। আপনার টার্গেট থাকবে যে আমি লাইন দিয়েছি, আমি যখন এম্বাসি ফেস করব আমি সেখান থেকে ভিসা নিয়ে আসবো, ঠিক আছে। আপনার ওয়ার্ক পারমিট, জেনুইন ওয়ার্ক পারমিট, ওয়ার্ক পারমিট, সব ধরনের ডকুমেন্ট জাতীয় সকল ধরনের সাপোর্ট অবশ্যই আমরা দেবো। জাস্ট দেখা গেছে যে বললাম তো যে আপনার কিছু ইউরোপের কিছু কান্ট্রি একটু হার্ড ইন্টারভিউ নেয়, কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রিগুলো আপনার হচ্ছে যে একটু নর্মাল ইন্টারভিউ নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি থাকবেন, হ্যাঁ। তবে এটা ঠিক দেখা গেছে কিছু কথা আপনার নলেজে রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি যদি ইউরোপের জন্য অ্যাপ্লাই করেন, ঠিক আছে, দেখা গেছে একটা এজেন্সি আপনি অ্যাপ্লাই করছেন, সেখান থেকে প্রচুর লোক গিয়েছে, তো আমাদের মাধ্যমে লোক যাচ্ছে, দেখা গেছে যে সেখানে 10টা 20টা ফাইল জমা হলে কিন্তু অনেক সময় দেখা গেছে 2-1টা ফাইল কিন্তু অনেক সময় রিজেক্ট হয়ে আসে। তো সেটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে। আপনি লাইন দিলে এই যে আপনার ভিসা হবে সেটা চিন্তা করা যাবে না। কোনো এজেন্সি ভিসার গ্যারান্টি দিতে পারবে না যা আপনাকে 100% ভিসা করেই দেবে। তবে হ্যাঁ, যে সমস্ত কান্ট্রিগুলোর ভিসার ইস্যু ভালো হয় আমরা সেগুলো নিয়ে প্রাথমিকভাবে কাজ করি। যেমন বর্তমানে ক্রোয়েশিয়া ভালো ভিসা দিচ্ছে, বুলগেরিয়া ভালো ভিসা দিচ্ছে, তারপরে রোমানিয়া আপাতত একটু ভিসা দিচ্ছে, বাট রোমানিয়াতে এম্বাসি ফেস করার জন্য একটু সমস্যা হচ্ছে, যেহেতু এম্বাসি আপনার ইন্ডিয়াতে। আর হচ্ছে যে ইন্ডিয়ার ভিসা করাটা এখন একটু জটিলতার মধ্যে সময় যাচ্ছে। আর দ্বিতীয় কথা যে এই সমস্যা ইনশাল্লাহ হচ্ছে এই সমাধান হয়ে যাবে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশগুলোর প্রতিনিধির সাথে কিন্তু অলরেডি বৈঠক করেছেন, এবং আগামী জানুয়ারি 2025 সালের মধ্যে কিন্তু সব ম্যাক্সিমাম কান্ট্রিগুলোর এম্বাসি এবং ভিসা সেন্টারে কিন্তু বাংলাদেশে চলে আসবে। আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের কষ্ট করে নেপাল অথবা ইন্ডিয়াতে যেতে হবে না, ঠিক আছে। এটা অনেক বড় একটা সুযোগ, আমরা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবো না। আর এটা অনেক ভালো হবে, অনেক টাকা পয়সা সেভ হবে। যারা ইউরোপের জন্য লাইন দিতে আছেন অবশ্যই ভালো হবে। এবং আমার জানা মতে, বোঝা মতে সবগুলো কান্ট্রির ভিসার ইস্যু অনেক বাড়বে, তারা অনেক বেশি ভিসায় কিন্তু আপনার ইস্যু করবে এখন বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য, ঠিক আছে। তো এখন কথা বলবো যারা অনেকেই আমাকে দেশের বাইরে থেকে মেসেজ করেন যে ভাই আমি সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান অথবা সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আছি, আমরা এখান থেকে যাচ্ছি যে বাংলাদেশের কোনো এজেন্সির মাধ্যমে
অ্যাপ্লাই করতে পারবো কিনা এবং সেখান থেকে আমরা কাজগুলো প্রসেস করতে পারবো কিনা এবং পরবর্তী আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো কিনা অথবা এখান থেকে ভিসা ইস্যু করতে পারবো কিনা। হ্যাঁ, কিছু কিছু অফার আমাদের কাছে রয়েছে, সেগুলোর জন্য আপনারা অবশ্যই প্রবাস থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং অনেক জায়গায় কিন্তু দেখা গেছে যে আমাদের সেখানে নিজস্ব প্রতিনিধি রয়েছে। তো সেটা আপনার কান্ট্রি ওয়াইজ আমি সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কি, সেটা আমি আপনাদেরকে কিছু কিছু কান্ট্রির কথা বলে দিচ্ছি যে সমস্ত এক্সট্রা অফার আমার কাছে রয়েছে। সেটা হচ্ছে রোমানিয়াতে যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে আবেদন করতে হবেন। কোন কোন দেশ থেকে আবেদন করতে হবেন? দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে রোমানিয়ার জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? এবং সেটার জন্য আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমি পরবর্তীতে বলে দেবো। বাংলাদেশ থেকে ডকুমেন্টস কী কী লাগবে এবং আপনি যদি প্রবাস থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে। তারপরে আসি, যারা ক্রোয়েশিয়ার কথা তো বলছিলাম, যদি ক্রোয়েশিয়ার প্রবাসী কোনো ভাইয়েরা আবেদন করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে কোন কোন দেশ থেকে আবেদন করতে হবেন সেটা বলে দিচ্ছি। ক্রোয়েশিয়ার জন্য আপনি সৌদি, দুবাই, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন এই সমস্ত কান্ট্রিগুলো থেকে আপনারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারবেন। তারপর আসি হাঙ্গেরিতেও আপনি প্রবাস থেকে আবেদন করতে হবেন এবং দুইটা স্পেশাল গুড নিউজ আপনাদের জন্য। প্রথমত হচ্ছে যে আপনি প্রবাস থেকে আবেদন করলে আপনার খরচটা কম পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম, খরচটা অবশ্যই আপনার কম পড়বে। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রবাস থেকে আবেদন করলে আপনার ভিসার চান্স হবে মোটামুটি একবারে 100-100 বলা চলে। আর হচ্ছে যে আপনার দ্বিতীয় হচ্ছে যে খরচটাও কম পড়বে, ঠিক আছে? খরচটাও কম পড়বে, ভিসাটাও আপনি গ্রান্টেড পাবেন। এবং কোন কোন দেশ থেকে আবেদন করতে পারবেন হাঙ্গেরিতে সেটা বলে দিচ্ছি। সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান থেকে আপনি আবেদন করতে পারবেন। এখানে হয়তো সিঙ্গাপুর, মালয়েশিয়ার কথা বলেনি, বাট সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও কিন্তু অন্যান্য কান্ট্রিতে আবেদন করতে পারবেন, ইউরোপিয়ান কান্ট্রি, ঠিক আছে? তাহলে স্পন্সার ভিসা, যেটা মানুষের সবথেকে কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে, তাহলে স্পন্সার ভিসা নিয়ে কাজ করাটা অনেক বড় একটা প্রজেক্ট। কারণ আমি বলেছিলাম আগেই যে অনেকে তো জানে না যে ইতালি বছরে মাত্র একবার ওয়ার্ক পারমিট ইস্যু করে, ঠিক আছে? তাহলে তারা বছরে একবারই ভিসা দেয় এবং সারা বছর তারা নাকে তেল দিয়ে ঘুমায়, ঠিক আছে? তো ইতালি স্পন্সার ভিসার জন্য আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই লম্বা, আমাকে আমার নবাবগঞ্জের এক ছোটো ভাই ফোন দিয়ে সবসময় ফোন দেয়, রেগুলারই ফোন দেয়। তো ও ইতালিতে আবেদন করছে, তার দুই ভাই, কন্ট্রাক্ট 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা পার পার্সন, দুইজন 50 লক্ষ টাকা। ইতালি স্পন্সার ভিসা সময় নিয়েছে 2 বছর, ঠিক আছে? অথচ এই 2 বছরের মধ্যে সে যদি সেনজেনের অন্য কোনো কান্ট্রিতে আবেদন করতো, দেখা গেছে যে এই 4 ভাগের ঠিক আছে তার অর্ধেক দামে সে বাংলাদেশ থেকে আবেদন করতে পারতো এবং সে এতদিনে পৌঁছে যেতে পারতো। তো যাই হোক, যেহেতু স্বপ্ন ইতালি যাওয়া। তারপর হচ্ছে পর্তুগালের জন্য আপনারা দেশ এবং বিদেশ থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর পর্তুগালের বিদেশের লিস্টটা আমার কাছে এখন নেই, বাট আপনি যদি যেতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো পর্তুগাল আপনি আবেদন করতে গেলে কোন কোন দেশ থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপর আসে পোল্যান্ড, ঠিক আছে? এগুলো অনেক বড় বড় প্রজেক্ট। এই যে সমস্ত কান্ট্রিগুলোর নাম বলছি এগুলো অনেক বড় বড় প্রজেক্ট। বড় বড় প্রজেক্ট মিনস বড় বড় খরচ, ঠিক আছে? অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ। পোল্যান্ডের জন্য বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে সৌদি, দুবাই, ওমান, কুয়েত, মালয়েশিয়া এবং পোল্যান্ড থেকে মালয়েশিয়া থেকে পোল্যান্ড আবেদন করতে পারবেন। সুবিধা হচ্ছে যে ম্যাক্সিমাম কান্ট্রিতেই, যেমন সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিগুলোর এম্বাসি রয়েছে। যার কারণে কিন্তু সেখান থেকে ভিসা পাওয়াটাও সহজ, আর সেখান থেকে খরচটাও কম পড়ে, আর সময়টাও অনেক কম লাগে, ঠিক আছে? তাই প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা চাইলে এখান থেকে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় হচ্ছে গ্রিস। আপনি যদি গ্রিসে আবেদন করতে চান সেক্ষেত্রে বাংলাদেশ থেকে করতে পারেন। গ্রিসের ব্যাপার বাংলাদেশে আমাদের এখানে রয়েছে। আর তারপর হচ্ছে বুলগেরিয়ার কথা বলেছি, বুলগেরিয়ার পরে আছে মাল্টা। যারা মাল্টাতে যেতে যাচ্ছেন, এক এক কান্ট্রির প্রাইস এক এক রকম, ঠিক আছে? তো সেনজেন কান্ট্রিগুলোর জন্য একটা বড় অ্যামাউন্ট ধরে রাখতে হবে আপনাকে অবশ্যই। যারা মাল্টাতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, আমি পরবর্তীতে জানিয়ে দিতে পারবো আসলে আমাদের প্যাকেজগুলোর সাথে কী কী রয়েছে। আমি শর্টকাটে বলতেছি যে কান্ট্রিগুলোর নাম, ঠিক আছে? এগুলো একটা কান্ট্রিতে আপনি যেতে পারলে হয় সেনজেন ভিসা নিয়ে, তারপরে বাকিটা আপনার রাস্তা আপনার নিজেই তৈরি করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর আছে লিথুনিয়াতে আপনারা আসলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? লিথুনিয়ার পরে সার্বিয়ানের কথা বলেছি, সার্বিয়ার প্যাকেজটা আমি অনবরত পোস্ট করতেছি। তারপর হচ্ছে যে ইউরোপের নন সেনজেন আরও একটি কান্ট্রি, এটা হচ্ছে আলবেনিয়া।
আলবেনিয়ার খরচটা একটু কম দেখা যাচ্ছে। আলবেনিয়াতেও চাইলে আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে? নন সেনজেন কান্ট্রিগুলো, ঠিক আছে, 8 থেকে 10 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? কিছু কিছু কান্ট্রি আবার দেখা যাচ্ছে নন সেনজেন হওয়ার পরেও কিন্তু 10 লাখ টাকার উপরে খরচ হয়ে যায়। তারপর আছে মন্টিনিগ্রো আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? মন্টিনিগ্রোতেও আপনি চাইলে আবেদন করতে পারবেন দেশ বিদেশ থেকে। তারপর আছে বসনিয়াতে আবেদন করতে পারবেন। ডকুমেন্ট লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি। তারপর আছে মেসিডোনিয়াতে আবেদন করতে পারবেন। মেসিডোনিয়াতে আবেদন করতে চাইলেও সেক্ষেত্রে আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, ফটো লাগবে। এবং তারপর আছে কসোভো, সেটা নিয়ে আমি কথা বলেছি। কসোভো, মলদোভাতে আপনি আবেদন করতে পারবেন। তারপরে লাস্ট একটি প্যাকেজ ছিল ইউকে, ঠিক আছে? ইউকের বেশ কয়েকটি ক্যাটাগরির কাজ রয়েছে। কেয়ার হোম 1 বছরের ওয়ার্ক পারমিট, ওল্ড হোম সার্ভিস 3 বছরের ওয়ার্ক পারমিট, ডোর টু ডোর সার্ভিস সেটা হচ্ছে 5 বছরের ওয়ার্ক পারমিট। ফ্যামিলি সহ যেতে পারবেন, সর্বোচ্চ 2টি বাচ্চাও নিতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই আইএলটিএস করা থাকতে হবে। যেহেতু আইএলটিএসের ব্যাপারটা চলে এসেছে ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমরা আইএলটিএস করতে এত আগ্রহী না, ঠিক আছে? তো এই হচ্ছিল আমার এই অফার সম্পর্কিত কথা বললাম। আর এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করেন যে আপনারা আসলে কোন দেশে যাবেন, কীভাবে যাবেন। আমি ভিডিও তে চেষ্টা করি কোনো রকম এই যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে যতটুকু সময়ের মধ্যে দিলাম, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো কিন্তু আমি একদিনে কালেক্ট করিনি, আমার প্রচুর সময় লেগেছে এবং আমি চেষ্টা করেছি সবসময় আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো আপনাদের যদি ইউরোপ সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমার নাম্বারটি আমি অবশ্যই ক্যাপশনে অ্যাড করে দেবো, অথবা আমার আদার কোনো ভিডিও থেকে আপনারা নিতে পারবেন। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমার প্রতিনিয়ত এই সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। যদিও দীর্ঘ দিতে পারছে, কারণ আমি ততদিন আসলে ভিডিও করার সময় সুযোগ পাইনি, বাট এখন তো টুকটাক করতেছি, যার কারণে দেখা গেছে যে মোটামুটি ভিউজ হচ্ছে। এবং আমি যে সমস্ত ভিসাগুলো নিয়ে কথা বলি সেগুলোর ভিউজ এগুলো বেশি, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলি সেগুলোর ভিউজ মোটামুটি ভালোই ভিউজ হয়, দেখলাম যে মোটামুটি খারাপ না, ঠিক আছে? তার মানে হচ্ছে যে মানুষ আপনার হচ্ছে যে নোটিস করে দেখে যে আসলে তারা অনেক সার্চ করে, বিশেষ করে গুগলের থেকেও সার্চ কিন্তু এখন বর্তমানে ইউটিউবে বেশি করে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আর আপনি সার্চ করলে আপনি অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন। আর আমাদের অনেক অফার কিন্তু আমি অলরেডি পাবলিশ করেছি, যেটা আমার ফেসবুকে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেও রয়েছে। এবং দোয়া করবেন যেন সঠিকভাবে কাজ করতে পারি। ইউরোপ ওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে কাজ করতেছি, সেটা অনেক বড় একটি সাবজেক্ট, এবং এখানে সাকসেস পাওয়াটা অনেক সময়ের ব্যাপার। এবং আমাদের অলরেডি কিন্তু কিছু প্রজেক্ট আর অলরেডি ডেলিভার হয়েছে, এবং বর্তমানে আমাদের হাতে কিন্তু একটি ওয়ার্ক পারমিট চলে এসে, আমি এখনও পাবলিশ করিনি, সেটা আমি বলে দিচ্ছি যে আমাদের হাতে আরও একটি হাঙ্গেরির ওয়ার্ক পারমিট এসে পৌঁছেছে, এবং সেটিও ইনশাল্লাহ যখন ভিসা পাবলিশড হবে সেগুলো নিয়েও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই আপনারা নক দিবেন, অনেকেই ফোন দেন, দেশ এবং দেশের বাইরে থেকে ফোন দেন, খোঁজখবর নেন, ভালো লাগে। আমি চেষ্টা করি যদি কখনো রেসপন্স না করতে পারি, দেখা যাচ্ছে আপনি ফোন দিয়েছেন বাট আমি আপনার অ্যান্সার দিতে পারিনি, সেক্ষেত্রে আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন অথবা মেসেঞ্জারে নক দিয়ে রাখবেন। অনেকগুলো মেসেঞ্জার তো ইউজ করি, আমি অনেকগুলো আইডি ইউজ করি, 2-3টা বা সবসময় 3টা আইডি সবসময় আমার অ্যাক্টিভই থাকে। তো মেসেজ দিলে আমি তো সাথে সাথে না দেখলে পরবর্তী আমি দেখে রিপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। আর ইউরোপ সম্পর্কিত, ইউরোপের সেজেন কান্ট্রি অথবা নন সেজেন কান্ট্রি সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেইটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। অনেক কথা বলি, এই জন্য অনেকে হয়তো মনে কষ্টও পান, বাট সবসময় কিন্তু ভিডিও করা বা লাইভে আসার কিন্তু মুড থাকে না, এনার্জিও থাকে না সারাদিন কাজ করার পর আবার লাইভে আসা। আর আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাকে, এগুলো আপনাদের জন্য অনেক কাজে হবে। যে সমস্ত কান্ট্রিগুলোর কথা বললাম, অনেকে হয়তো লাইন দিয়েছেন অথবা লাইন দিবেন, যেমন সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, এই সমস্ত কান্ট্রিগুলোতে যারা সার্বিয়া এবং ক্রোয়েশিয়া কিন্তু সার্বিয়া, রোমানিয়াতে কিন্তু গত বছর গত বছর থেকে শুরু করে গত 2 বছর যাবত লোক সব থেকে বেশি গেছে সার্বিয়া এবং ক্রোয়েশিয়াতে। তার পাশাপাশি এখন বুলগেরিয়া যুক্ত হয়েছে, আর হাঙ্গেরিও যুক্ত হয়েছে, পোল্যান্ড তো আগে থেকে লোক যাচ্ছে। তো অবশ্যই
দেখে শুনে বুঝে লাইন দিবেন এবং 100% প্রিপেয়ার হয়ে সব কিছু জেনে শুনে লাইন দিবেন, ইনশাল্লাহ ধৈর্য ধরবেন, ঠিক আছে? আপনার লাইন দেওয়ার জন্য যতটুকু আপনার ধৈর্যের দরকার হয় তার থেকে বেশি ধৈর্যের দরকার হয় আপনার ভিসা ডেলিভারি পাওয়া। সো ভিসার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। যা যেখানে ফাইল সাবমিট করবেন, যে এজেন্সিতে ফাইল সাবমিট করবেন, যার কাছে দিবেন, অবশ্যই তাদেরকে পর্যাপ্ত সময় দিবেন, যেন তারা ফাইলটা দ্রুত প্রসেস করতে পারে। আপনি লাইন দেওয়ার পরে বারবার তাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করার দরকার নেই। যেমন আপনি যদি আমার এখানে লাইন দিন, আমি আপনার কাছ থেকে সময় নিব, ঠিক আছে? সেই সময় নিয়ে সেটা আপনার সাথে একটা কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক থাকবে, ঠিক আছে? চুক্তিভিত্তিক যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে আপনি রিফান্ড পাবেন, সমস্যা নেই। তো সেটা অবশ্যই অফিসে এসে সরাসরি কোম্পানি ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। আর আমি তো আছি, সমস্যা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে স্বপ্ন শুধু দেখলে চলবে না, স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা অনেক বড় জিনিস। এই ধৈর্য ধরলে আপনি একদিন সাকসেস হবেনই, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আপনার ফাইল কোনো কারণে রিজেক্ট হয়েছে, আপনি আশাহত হবেন না। আপনি আবার রিঅ্যাপ্লাই করেন, সেই দেশে করেন অথবা পাশের অন্য কোনো দেশে করেন, কোথাও না কোথাও এক দেশে না এক দেশে হয়ে যাবে। আপনি সার্বিয়ার জন্য লাইন দিয়েছেন, সার্বিয়াতে হয়নি, সমস্যা নেই, আপনি কসোভোতে করেন, কসোভোতে হয়নি, আপনি মাল্টাতে করেন, মাল্টাতে হয়নি, ক্রোয়েশিয়াতে করেন, আপনি ট্রাই করতে থাকেন। কোথাও না কোথাও কেউ না কেউ আপনাকে পছন্দ করবে, কারণ কেউ না কেউ আপনাকে ভিসা দেবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু আপনার খরচ ডেমারে যেতে পারে। বাট আপনার স্বপ্ন যদি হয়ে থাকে ইউরোপ, আপনি হয়তো যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন আর যারা বর্তমানে ইউরোপে আছে বা অনেকেই গেছে, তাদের অনেকেরই কিন্তু অনেক কঠিন হিস্টোরি আছে। যারা দেখা গেছে যে দুবাই থেকে অথবা মধ্যপ্রাচ্য থেকে লিবিয়া হয়ে সাগর পাড়ি দিয়ে অথবা তুর্কি হয়ে, ঠিক আছে, পায়ে হেঁটে জঙ্গল দিয়ে বসনিয়া দিয়ে গেছে, তাদের দেখা গেছে যে একজনে 20, 30, 40, 50 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, ইউরোপে গেছে গেছে মানে মানে জানের কিছু নাই, ঠিক আছে, ব্যাংকেরও কিছু নাই, জানারও কিছু নাই। তো ইউরোপ অনেক কঠিন বড় একটা ড্রিম। আর এই ড্রিম কিন্তু সহজে বাস্তবায়িত হয় না। এই জন্য আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে এবং সবসময় উপরাল্লাহর কাছে চাইতে হবে। এবং সব কিছু দেওয়ার মালিক তিনি, ঠিক আছে? সম্মান, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু দেওয়ার মালিক তিনি। তিনি আপনাকে সব কিছু ব্যবস্থা করে দেবেন, তার কাছে চাইবেন। মানুষ তো শুধুমাত্র ওসিলা, ঠিক আছে? আর এই ভিসা দেওয়ার গ্যারান্টি অনেকেই ফোন করে বলে যে ভাই আপনার ভিসার গ্যারান্টি কতখানি আপনি বলেন, ঠিক আছে? আসলে সত্যি কথা বললে মানুষে আসলে বিশ্বাস করতে চায় না কখনো। আর যদি মিথ্যা কথা বানিয়ে বলা যায় তাহলে মানুষ খুব সেটাকে অ্যাট্রাকটিভ হিসেবে নেয়। বাস্তব কথা হচ্ছে যে কোনো এজেন্সির কাছে ভিসা স্টকে থাকে না। ভিসা স্টকে থাকে না। এজেন্সি কাজ হচ্ছে আপনার ফাইলটাকে প্রসেস করে দেওয়া এবং ভিসা দেওয়ার অথরিটি, ভিসা দেওয়ার রাইটস, ভিসা দেওয়ার ক্ষমতা শুধুমাত্র এম্বাসি রাখে। ওই যে আমি আগেই বলেছিলাম, এম্বাসি আপনাকে ভিসা দেওয়ার জন্যই বসে আছে। বাট আপনার আপনার ডকুমেন্ট যদি রেডি থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এম্বাসি আপনাকে ভিসা দিয়ে দিবে, সমস্যা নেই। এম্বাসি সেন্টার খুলেছেই কিন্তু আপনাকে ভিসা দেওয়ার জন্য, আপনাকে হেনস্থা করার জন্য না, আপনাকে রিজেক্ট করে দেওয়ার জন্য না। বাট তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তাদের ভিসার জন্য। একটা ভিসা হচ্ছে সেই দেশের আপনি এন্ট্রি পারমিট। সো সেই যে রুলস রয়েছে, যেগুলো আপনার তাদের যে ফর্মুলাগুলো রয়েছে, যেগুলো নিয়মাবলী রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং ভালো সিজন যাচ্ছে। 2025 সালে ইউরোপের সিজন বলতে পারেন। আমার যেটা মনে হয় যে 2025 সালের গত 10 বছরের মধ্যে, গত পিছনের 10 বছরের মধ্যে যতগুলো লোক আপনার ইউরোপে গেছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে অথবা মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে, 2025 সালে তার থেকে ডাবল যাবে। অন্তত 2025 সালে আগামী বছর থেকে বাংলাদেশ থেকেই ডাবল যাবে, মধ্যপ্রাচ্যের কথা বাদ দিলাম। কেননা সমস্ত ভিসা সেন্টার যখন বাংলাদেশে চলে এসেছে, সো অনেকেই কিন্তু ওয়ার্ক পারমিট আসার পরও ইন্ডিয়ার ভিসা না হওয়ার কারণে কিন্তু সে ইন্ডিয়াতে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারেনি এবং তার ওয়ার্ক পারমিটের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু যদি সমস্ত ভিসা সেন্টারগুলো বাংলাদেশে চলে আসে, তাহলে আপনার কষ্ট হবে না ভিসা পাওয়ার জন্য। তো আমরা সবাই খুব সুখবরের প্রত্যাশী। ইনশাআল্লাহ আমরা সুখবর পাবো এবং আমাদের কাজগুলো বাংলাদেশ থেকে হবে। আর কষ্ট করে মোদি ভাইয়ের কাছে যেতে হবে না। আর সরকারকে বলবো, আমি জানি না আমার এই মেসেজ কোনো সরকারি কর্মকর্তা দেখবে কিনা। প্রশাসনকে বলবো অবশ্যই আপনারা একটু প্রবাসীদের দিকে একটু বেশি নজর দেন, যারা প্রবাসে আছে অথবা প্রবাসে যেতে চায়, ঠিক আছে? তাদেরকে একটু বেশি নজর দেন, কারণ প্রবাসী যত যাবে তত রেমিটেন্স পাঠাবে, তত বাংলাদেশের অর্থনৈতিক চাকা চাঙা থাকবে। সো বেশি করে তাদেরকে ভালো দেশে ওয়ার্ক পারমিট নিয়ে, ঠিক আছে, যাওয়ার চেষ্টা ব্যবস্থা করে দিন এবং সেক্ষেত্রে খরচের ব্যাপারটা একটু দেখতে হবে যেন আমাদের গ্রামের মানুষরা
বা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি বা অনেকে দেখা গেছে টাকা পয়সার কম বা স্বপ্ন দেখে বড়, তাদের জন্য যেন একটু সহজলভ্য হয়, ঠিক আছে? এই ভিসা প্রসেসিংগুলো যদি একটু সহজলভ্য হয় তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, যেখানেই আপনি আবেদন করেন না কেন, যার মাধ্যমে আবেদন করেন না কেন, সিস্টেমগুলো আগে জেনে নেবেন যে কীভাবে একটা ভিসা প্রসেসিং কমপ্লিট হয়, কীভাবে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে ওয়ার্ক পারমিটটা কীভাবে চেক করতে হয় বা সেটা জেনুইন কিনা, বা ভিসা দেওয়ার পরে যে ভিসাটা কীভাবে চেক করতে হয়, ভিসাটা জেনুইন কিনা, ঠিক আছে? আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি এম্বাসি ফেস করবেন, তখন বুঝতে পারবেন যে না, আপনার ওয়ার্ক পারমিট ঠিক আছে, এবং তার আগে আপনি চাইলে সে দেশের ফরেন মিনিস্ট্রি থেকে চেক করে নিতে পারেন। অনেক অনেক সিস্টেম রয়েছে, সেগুলো নিয়ে আমি একসময় কথা বলবো, সমস্যা নেই। যেহেতু এই ওয়ার্ক পারমিটের সেক্টরটা হচ্ছে একটা মহাসাগর বলতে পারেন, অথবা অ্যামাজন জঙ্গল বলতে পারেন। তো আমি এখন মহাসাগরের মধ্যে আছি, অ্যামাজন জঙ্গলের মধ্যে আছি। এখান থেকে একদিনে 2 দিনের দিক নির্দেশনা পাওয়া সম্ভব হবে না। রাইট প্লেসে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। আমি সেই সময়টা দিতেছি এবং আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি ইনফরমেশন কালেক্ট করার জন্য, এবং আপনারা যেন খুব সুন্দরভাবে সঠিকভাবে যেতে পারেন, ইউরোপের দেশগুলোতে সাকসেসফুলি ভিসা নিয়ে আসতে পারেন, সেভাবে প্রিপেয়ার করার দায়িত্ব আমাদের, ঠিক আছে? আর ওই যে কথা একটাই বললাম যে বাকিটা রিজিকের মালিক আল্লাহ। আপনি চেষ্টাও করবেন এবং আল্লাহর কাছে চাইবেন, তিনি চাইলে সব কিছু সম্ভব হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।